হঠাৎ করেই গত 2 দিন ধরে এমন কনকনে ঠান্ডা পড়েছে যে দিনের বেলাতেও একেবারে সোয়েটার চাদর মুড়ি দিয়েই বাড়িতে থাকতে হচ্ছে। সঙ্গে আবার মানানসই উত্তরের হাওয়া। মনে হচ্ছে ঠিক যেন হাড়ের মধ্যে দিয়ে ঠান্ডা হাওয়ার কনকনে স্রোত বয়ে যাচ্ছে। অন্যদিন কাজ নিয়ে বাইরে বেরোবার প্রয়োজন পড়লেও আজ রবিবার দিনটা যে আমি কোথাও বেরোবো না, সারা দিন বাড়িতে আলস্য করে চাদর মুড়ি দিয়েই কাটাবো, সেটা আগে থাকতেই পরিকল্পনা করে রেখেছিলাম। সেই মতো ঘড়ি তার নিয়ম মেনে ভোর 6টায় অ্যালার্ম বাজলেও একরকম ইচ্ছে করে গায়ের জোরে সেটাকে বন্ধ করে গায়ের চাদরটা টেনে নিয়ে আবার শুয়ে পড়লাম। সত্যি বলতে কি, এই শীতের ছুটির দিনে অত ভোরে ঘুম থেকে ওঠার কোনো প্রাসঙ্গিকতা আমি অন্তত খুঁজে পেলাম না। কিন্তু ওই যে কথায় বলে না, মানুষ যে পরিকল্পনা করে সেটা ভেস্তে দেওয়ার জন্য আরেকটি পরিকল্পনা উপরওয়ালা তার আগে থাকতেই করে রাখেন। আর আমিও যে সেই নিয়মের বাইরে নই সেটা বুঝতে পারলাম মিনিট 10 মধ্যেই পঞ্চাননের দরজা ধাক্কানো থেকে। ওর দরজা ধাক্কানো থেকে এইটাও বুঝতে পারলাম যে কিছু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আমার ওপরওয়ালা পঞ্চাননকে আমার কাছে পাঠিয়েছেন। আগে আপনারা যা ভাবছেন তা নয়। আমার ওপরওয়ালা বলতে বাড়ির দোতলার স্থায়ী বাসিন্দা শ্রীযুক্ত পৃথ্বীরাজ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। কারণ শ্রীমান পঞ্চাননের মধ্যে এতটা তৎপরতা পৃথ্বীরাজ ছাড়া অন্য কারোর হুকুম তালিম করার ক্ষেত্রে কখনোই থাকে না। আরে ওরে বাবা, আরে আসছি আসছি, উফ বাবা রে বাবা, আসছি আসছি। এই বলে আমি গায়ে চাদরটা জড়িয়ে নিয়ে দরজাটা খুলতেই পঞ্চানন হুড়মুড় করে ঘরে ঢুকে এলো। দাদাবাবু আপনাকে তৈরি হয়ে থাকতে বলেছেন, আপনাদের আর 8 ঘন্টা পরে বেরোতে হবে। দাদাবাবু বলে দিয়েছেন 2 দিনের মতো জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিতে। আমি পঞ্চাননের কথা শুনে চমকে উঠলাম। বলে কি ছোকরা! আমি যখন বিছানা থেকে উঠতেই চাইছিলাম না, সারা দিন বিছানায় লেপ মুড়ি দিয়ে কাটাবো বলেই একরকম ঠিক করে ফেলেছিলাম, সেখানে 8 ঘন্টার মধ্যে বেরোনোর তলব। এটা আমার কাছে কোনো অংশে বিনা মেঘে বজ্রপাতের থেকে কম কিছু ছিল না। কিন্তু কিছু করার তো আর নেই। ওই যে বলে না, ওপরওয়ালার আদেশ বলে কথা। অগত্যা আর কি করি, তাড়াতাড়ি উঠে পড়লাম রেডি হব বলে। কারণ আমি জানতাম পৃথ্বীরাজ যখন একবার বলে দিয়েছে 8 ঘন্টার মধ্যে বের হবে, তখনও সেটাই করবে। আর আমি যদি তখনও রেডি না হতে পারি, তবে আমার আর ওর সাথে যাওয়া হবে না, আর সেটা হলে আমার নিজেরই ক্ষতি। তাই তাড়াতাড়ি স্নান সেরে প্রায় 28 মিনিটের মধ্যে রেডি হয়ে যখন জুতোটা পায়ে গলাচ্ছি, তখনই দেখলাম পৃথ্বীরাজ দোতলা থেকে নিচে নামছে। আমাকে দেখেও বলে উঠল, কি ভাই, রেডি? ওই কোনো রকমে। আসলে এত তাড়াতাড়ি বেরোনোর পরিকল্পনাটা করতে হলো যে তোমাকে রেডি হওয়ার জন্য এতটুকুও সময় দিতে পারলাম না। যাই হোক, তুমি রেডি হয়ে যেতে পেরেছো, এটাই খুব বড় ব্যাপার। না হলে আমাদের বের হতে অনেকটা দেরি হয়ে যেত গো। এমনভাবে কথাটা বলছো যেন আমি রেডি না হতে পারলে তুমি আমার জন্য অপেক্ষা করে থাকতে। মনে নেই আগেরবার প্রতাপগড় রাজবাড়িতে গুপ্তধন উদ্ধারের কেসটায় আমার সামান্য একটু দেরি হয়ে যাওয়ায় তুমি আমাকে ছেড়েই চলে গিয়েছিলে, একটু মনে করো ভালো করে। আর আমি রেডি না হতে পারলে তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে। বাহ বাবা, হ্যাঁ, এতটা সৌভাগ্যবান যে আমি নই তা আমি বিলক্ষণ জানি, বুঝলে? যাকগে, তা বাদ দাও। এবার বলো তো আমাদের গন্তব্যটা কোথায়, একটু শুনি। এবারও আমরা প্রতাপগড় অবধিই যাব, তবে অন্তিম গন্তব্য সেখানে নয়। আমাদের যেতে হবে জমিদার প্রতাপ নারায়ণ বাবুর বাগান বাড়িতে। গতকাল রাত্রে উনি ফোন করে বললেন উনি সম্প্রতি একটি বাগান বাড়ি কিনেছেন গঙ্গার পাড়ে। জায়গাটার নাম মুকুন্দপুর। গঙ্গার মনোরম হাওয়ায় একটু আনন্দের সাথে সময় কাটানোর উদ্দেশ্যেই ওনার এই বাগান বাড়িটা কেনা। আর সেখানেই নাকি সম্প্রতি কিছু একটা উপদ্রব হয়েছে, যে কারণে অত্যন্ত বিচলিত হয়ে উনি আমায় ফোন করেছিলেন। এই গতকাল রাতে কখন ফোন করলেন গো? আমি তো তোমার ঘরেই দাবা খেলছিলাম প্রায় ওই রাত 9টা অবধি। উনি তো তার মধ্যে ফোন করেননি। উনি যখন আমাকে ফোন করেছিলেন তখন ঘড়িতে বাজে রাত 2:40। অতএব তুমি বুঝতে পারছো ওনার মনে জমে থাকা উদ্বেগের পরিমাণটা কতটা। না হলে কেউ এত রাতে কাউকে ফোন করতে চাইবে না, তাই না? আমি আর কিছু কথা না বাড়িয়ে
মনে বেশ কিছুটা সন্দেহ নিয়েই পৃথ্বীরাজের বাইকের পিছনের সিটে উঠে বসলাম, আর তারপর আমরা এগিয়ে চললাম প্রতাপগড়ের দিকে। এত সকালে রাস্তা ফাঁকা থাকায় আমরা জিটি রোড বরাবর এগোতে থাকলাম। ইচ্ছা ছিল এভাবেই সরাসরি চুঁচুড়া পর্যন্ত যাব, তারপর সেখান থেকে জিটি রোড ছেড়ে 2 নম্বর বাসের রাস্তা বরাবর এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। এভাবেই আমরা এগোতে থাকলেও যখন খাদিনা মোড় পৌঁছলাম, সেখানে একটা চায়ের দোকানে কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হলো। দেখলাম ঘড়িতে তখন সকাল 7:50। এতটা টানা বাইক চালিয়ে পৃথ্বীরাজ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই গরম গরম চা খেয়ে ভোরের ঘুম ঘুম ভাবটা কাটাবে আর সাথে সাথে পৃথ্বীরাজের কিছুটা বিশ্রামও হবে, এই দুই ভেবেই আমরা মিনিট 10 দাঁড়িয়ে পড়ি। ঠিক চায়ের দোকানে চা অর্ডার করার পরই নিজেদের মধ্যে কথা বলছি, এমন সময় একজন ভদ্রলোক হঠাৎ করেই আমাদের দিকে এগিয়ে আসেন। আচ্ছা, আপনারা কি পৃথ্বীরাজ বাবু, মানে ওনার বন্ধু, মানে ওই ওই সত্য? থাক থাক থাক, আপনি যাদের খুঁজছেন আমরাই তারা, কিন্তু আপনি কি? আগে আগে আমার নাম রতনলাল সেন। আমাকে জমিদার প্রতাপ নারায়ণ বাবু পাঠালেন। উনি বললেন যে আপনারা এই পথেই আসবেন, হ্যাঁ, বাইকটা নিয়ে। আর চেহারার গঠন যা বলেছেন সেটাও তো একেবারে মিলে যাচ্ছে। সেই জন্য আমি আপনাদের দেখেই এখানে এলাম। বাহ, আপনি আপনার প্রাথমিক লক্ষ্যে পৌঁছতে সফল হয়েছেন। আচ্ছা, এবার বলুন তো আপনার দ্বিতীয় উদ্দেশ্য কি? মানে কি বলছেন আপনি? খুব সহজ। আপনার কথা থেকে বুঝলাম আপনাকে জমিদারবাবু বলেছেন প্রথমে আমাদের খুঁজে বের করতে, তারপর আমাদের কোনো একটা খবর জানাতে। তা প্রথম লক্ষ্য মানে আমাদের খুঁজে পাওয়াতে আপনি সফল হয়েছেন। এবার বলুন কি বলতে আপনি এসছেন, বা জমিদারবাবু আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন কেন? ও, আপনি কেমন হেয়ালি করে কথা বলেন! আমি আপনার কথা প্রায় কিছুই বুঝতে পারলাম না। আমার কথা বোঝার থেকেও আপনি যে বার্তা বহন করে এনেছেন সেটা বোঝাটা বেশি প্রয়োজনীয়। তাই আপনি বলুন কি বলতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। জমিদার বাবু আমাকে বলে দিয়েছেন আমি যেন আপনাদের নিয়ে সরাসরি মুকুন্দপুরে ওনার বাগান বাড়িতে চলে যাই। আসলে উনি নিজে আসবেন বলেছিলেন, কিন্তু গতকাল রাত্রে ঝামেলার পর উনি অত্যন্ত কাহিল হয়ে পড়েছেন, তাই আর নিজে আসতে পারলেন না। আমাকে পাঠালেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। গতকাল রাত্রে কি ঝামেলা হয়েছে সেটা বলা যাবে? সে আর বলবেন না, বাপ রে বাপ। গতকাল রাতে জমিদার বাবুর ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেল। কি কাণ্ড, কি কাণ্ড! এবার ভনিতার ছেড়ে সেই কাণ্ডটা কি সেটা বললে ভালো হয়। অন্তত আমাদের কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এবার পৃথ্বীরাজের গলায় বেশ ধমকের স্বরে সেই রতনলাল নামে ভদ্রলোক একটু যেন ভড়কে গেল। তারপর আমতা আমতা করে বলল, বুঝতেই তো পারছেন, নানা রকমের ভৌতিক ব্যাপার স্যাপার, মুখে বলতেও যেন ভয় ভয় করে। নেহাতি এটা সকালবেলা, তাই বলতে পারছি। সূর্য ডোবার পর হলে আমি বাপু এসব কথা মুখেও আনতাম না। ঠিক আছে, আপনি ছেড়ে দিন, আমি জমিদার বাবুর কাছ থেকেই জেনে নেব। আরে বাবা, রাগ করছেন কেন? আমি কি আপনাদের মতো এত ডাকাবুকো মানুষ? হ্যাঁ, ভূতের কথা শুনলে এমনিতেই পেলে চমকে যায়, তারপরে যদি ওই দৃশ্য চোখে দেখা যায় তবে তো কথাই নেই। হ্যাঁ, এই দেখুন না, আপনাদের সে কথা বলতেই আমার এই গায়ে কীরকম কাটা দিচ্ছে। অত বড় ভয়ঙ্কর আকৃতির কঙ্কাল গোটা বাগান দাপিয়ে বেড়াচ্ছে সারা রাত ভরে। সে কি ভয়ঙ্কর ঝড় আর কি মেঘের শব্দ, বাপরে বাপ! আপনি বলুন তো, ভৌতিক কাণ্ড ছাড়া ওই পৌষ মাসের শীতের রাত্রে অমন মেঘ ডেকে ঝড় আসবে কোত্থেকে? তার মানে আপনার কথা মতো গতকাল রাত্রে এখানে ঝড় এসেছিল, তাই তো? বাপরে বাপ, সে ঝড় কি আর যে সে ঝড় নাকি! বাবু বাগান বাড়ি পুরো উড়িয়ে নিয়ে যেতে চাইছিল একেবারে। ওহ, যেন মনে হচ্ছিল সব কিছু উল্টে পাল্টে তছনছ করে দেবে। আপনি নিজে চোখে গতকাল রাত্রে এখানে তুমুল ঝড় হতে দেখেছেন? না 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 না, আমি নিজের চোখে অবশ্য দেখিনি, তবে আমার বউ দেখেছে। হ্যাঁ, বই তো আমাকে বলল। আপনার স্ত্রী দেখলেন অথচ আপনি দেখতে পেলেন না কেন? আসলে বাবু,
আমি কর্তাবাবুকে খাবার দিয়ে নিজের ঘরে চলে গিয়েছিলাম। তারপরে আমার বউ এসে আমার খাবার দিয়েছিল, তো আমি তারপরে ঘুমিয়ে পড়ি। আর রাতে ঝড় উঠেছিল ওই 12টা নাগাদ, মানে সেই রকমই আমার বউ বলছিল আর কি। ও তখন শুয়ে পড়লেও ঝড় আর মেঘ ডাকার আওয়াজে ওর ঘুম ভেঙে গিয়েছিল। তখন ও সব কিছু দেখেছে। হুম, বুঝলাম। তো এখন আমাদের কোথায় যেতে হবে সেটা বলুন। আপনি আমার বাইকে বসুন, পথ দেখিয়ে নিয়ে যাবেন। না না বাবু, তা নয়। আসলে আমি সাইকেল এনেছি তো, আমি আগে আগে যাচ্ছি, আপনারা আমার পেছন পেছন আসুন। এখন তো বাজার বসার সময়, একটু রাস্তায় ভিড় হবে, সাবধানে আসুন না হয়। আমরা আর সময় নষ্ট না করে পৃথ্বীরাজের বাইকে উঠে বসলাম। আর রতনলাল বলে লোকটাও আমাদের আগে আগে ওর একটা পুরনো 22 ইঞ্চি সাইকেল চালিয়ে এগিয়ে চলল গঙ্গার দিকে। আর তখনই আমি পৃথ্বীরাজকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পৃথ্বীরাজ, এই লোকটা কি সম্পূর্ণ সত্যি কথা বলেছে বলে তোমার মনে হচ্ছে? দেখো, তোমার মতো আমারও সেই কথাই মনে হয়েছিল। আর ওর কথা শোনার পর লোকটা খুব একটা মিথ্যে বলছে বলে মনে হচ্ছে না। তবে লোকটা নিতান্তই ভয় পেয়ে আছে। আর যা যা বলছে তা কতটাও নিজের চোখে দেখেছে আর কতটা সম্পূর্ণ কানে শোনা, সেটা অকুস্থলে না পৌঁছলে বুঝতে পারবো না। পৃথ্বীরাজের কথা থেকে বুঝতে পারলাম যে ও আপাতত এই লোকটাকে ভরসা করেই বাগান বাড়ির দিকে এগিয়ে যেতে চাইছে। তাই আমার আর সেই মুহূর্তে কিছু বলার অবশিষ্ট থাকে না, চুপ করে বসে থাকা ছাড়া। আর ঠিক তখনই পৃথ্বীরাজ বলে উঠল, চারপাশে রাস্তার দিকে একটু চোখ কান খোলা রেখো তো ভাইয়া। আমি অবাক হয়ে বললাম, আরে কি বলছো? আসলে গাড়িতে চলার কারণে হেলমেটের মধ্যে থেকে আশেপাশের শব্দ আমি খুব একটা খেয়াল করিনি। আর তার সাথে সাথে ভোরবেলা কাঁচা ঘুম ভেঙে উঠে আসায় একটু তন্দ্রাভাব আমার চোখে জমিয়ে বসার বেশ ভালোই উপক্রম করছিল। আর সামনের লুকিং গ্লাসে সেটা খুব সম্ভবত পৃথ্বীরাজ দেখতে পেয়েই আমাকে সজাগ থাকার কথা বললে। আর সঙ্গে সঙ্গেই আমার তন্দ্রাভাবটা এক নিমেষে কেটে গেল। ওই 5 মিনিট পর আমরা এসে পৌঁছে গেলাম জমিদার বাবুর বাগান বাড়িতে। প্রায় গঙ্গার মধ্যে নেমে যাওয়া চরের ওপর অত্যন্ত সুসজ্জিত এক বাংলো বাড়ি। সত্যি বলতে কি, অভিজাত মানুষদের নিশ্চিন্তে ছুটি কাটানোর জন্য এক আদর্শ ঠিকানা এই ধরনের বাগান বাড়ি। গ্রীষ্মে গঙ্গার দিক থেকে বয়ে আসা হাওয়ায় এই বাড়ির পরিবেশ যে কতটা মনোরম হতে পারে সেটা ভাবতে ভাবতেই আমরা বাইরের বৈঠকখানায় গিয়ে বসলাম। আর রতনলাল নামের লোকটি ভিতরের বাড়িতে গিয়ে আমাদের এসে পড়ার খবর পৌঁছে দিল জমিদার প্রতাপ নারায়ণ বাবুকে। আপনারা আসুন, বড়বাবু আপনাদের ডাকছেন। আমি দেখলাম আমাদের ঘরে একজন বেশ মাঝবয়সী ভারী চেহারার মানুষ এসে দাঁড়িয়েছেন। ভদ্রলোকের সাথে চোখাচোখি হতেই আমার মনে হলো ভদ্রলোক আমার পূর্ব পরিচিত। আগে যেন ওনাকে আমি কোথাও না কোথাও দেখেছি। আর সেই কারণেই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ভদ্রলোক বলে উঠলেন, আগে আমার নাম বিহারীলাল মজুমদার। আমি এই জমিদার বাড়িতেই থাকি। জমিদার বাবু যেরকম কাজকর্ম করতে বলেন আমি সেগুলো করে দিই। বদলে এই দুবেলা খাওয়া দাওয়া, মাথা গোজার একটা ঠাঁই জমিদার বাবু ভিক্ষেতে দিয়েছেন আর কি। আপাতত এইটুকুই আমার পরিচয়। তবে এই মুহূর্তে জমিদার বাবু আপনাদের ডাকছেন। উনি ওই ওপরের লাইব্রেরি ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছেন। আসুন। আমি আর পৃথ্বীরাজ কোনো কথা না বাড়িয়ে বিহারীলাল বাবুর সঙ্গে উপরের ঘরের দিকে এগিয়ে গেলাম। ভদ্রলোক নিজের পরিচয় খুব সংক্ষিপ্ত আকারে দিলেও আমার বরাবরই মনে হচ্ছিল আমি এই ভদ্রলোককে অন্য কোথাও যেন দেখেছি। তবে সেটা ঠিক কোথায় ভালো করে মনে করতে পারছিলাম না। আর সেটা আরেকবার ছালিয়ে নেওয়ার জন্য আমি সেই ভদ্রলোককে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার কি লেখালেখি করার কোনো শখ আছে নাকি? দেখুন, যদি শখ বলেন তাহলে বলবো নেই। আসলে কি জানেন তো, গরিব মানুষদের নিজেদের শখে প্রাধান্য দিতে নেই। তবে হ্যাঁ, কিছুটা অভ্যেস আছে। আর বলতে পারেন যে সেই অভ্যেসটুকুর জন্যই এখনো খেতে পারছি আর কি।
আপনি কি জমিদার প্রতাপ নারায়ণ বাবুর আত্মজীবনী লিখছেন? পৃথ্বীরাজ হঠাৎ করে কথাটা বলে বসায় ভদ্রলোক যেন একটু হকচকিয়ে গেলেন, তবে মুহূর্তের মধ্যে সেটা সামলে নিয়ে বললেন, না স্যার, ব্যাপারটা ঠিক সেরকম না। ওনার আত্মজীবনী নয়। আপনারা তো জানেনই যে উনি অত্যন্ত খামখেয়ালি স্বভাবের মানুষ। বিগত 3 বছর উনি হঠাৎ করেই সাহিত্য চর্চার দিকে একটু ঝুঁকেছেন। সেই কারণেই আমাকে উনি মাইনে দিয়ে রেখেছেন। নার্ভের রোগ ধরা পড়ার পরের থেকে উনি তো আর কলম ধরে নিজে লিখতে পারেন না, তাই উনি মুখে বলে যান, আর আমি সেগুলো পাণ্ডুলিপি হিসেবে লিপিবদ্ধ করি। আর লেখার সময় কিছুটা বানান এবং ওই ব্যাকরণগত দিকগুলো আমাকে সামলে নিতে হয়। আর বলতে পারেন এই মুহূর্তে সেটাই আমার পেশা। তারপর সেই পাণ্ডুলিপি প্রস্তুত হয়ে গেলে কি হয়? জানি না, এখনো পর্যন্ত 3টে পাণ্ডুলিপি সম্পূর্ণ হয়েছে। সেগুলো জমিদারবাবুর ঘরে দেরাজেই পড়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো সেগুলো কলকাতার কোনো প্রকাশকের কাছে পাঠানো হবে, কিন্তু সেরকম তো কোনো ইচ্ছে জমিদারবাবুর মধ্যে আমি দেখিনি। এবার বুঝতেই পারছেন, উনি আমার মনিব মানুষ। ওনাকে তো আর এই ব্যাপারে আমি প্রশ্ন করতে পারি না, আর তাছাড়া আমার দরকারই বাকি। উনি মাস মাইনে দিয়ে আপনাকে রেখেছেন শুধুমাত্র উনি যা বলবেন সেগুলো লিখে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, কতকটা সেরকমই। তবে ওই যে বললাম, লেখার বানান এবং ব্যাকরণগত দিকটা আমাকেই সামলে নিতে হয়, আর সেই কারণেই। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, জমিদার বাবু যে সমস্ত উপন্যাসের পাণ্ডুলিপি তৈরি করেছেন, মানে আপনি যেরকম বললেন, সেগুলোর বিষয়বস্তু মূলত কি? সেগুলো কি কোনো মানে সামাজিক উপন্যাস? না না স্যার, যে কোনো বিষয়ের উপর লিখতে গেলে যদি পারিপার্শ্বিকতাকে মাথায় রাখতে হয়, তাহলে সমাজ জীবনের একটা প্রতিচ্ছবি তাতে এসে পড়েই। তবে তাকে সামাজিক উপন্যাস কিন্তু বলা যায় না। উনি মূলত যেটা লেখেন সেটা হলো ওই নানান রকমের রহস্য রোমাঞ্চ গল্প। তবে হ্যাঁ, তার মধ্যে সামাজিক পটভূমিকার একটা প্রভাব অবশ্যই আছে। তবে আবারও বলছি, সেটা যে আদৌ উপন্যাস নাকি ওনার কাল্পনিক কিছু দিনলিপি, তা আমি বুঝে উঠতে পারি না। আমাকে এরকম একটা পাণ্ডুলিপি একটু দেওয়া যায়, মানে পড়ার জন্য। নিশ্চয়ই যায়, তবে সেটা পড়ে আপনার ভালো লাগবে বলে তো আমার অন্তত মনে হয় না। হ্যাঁ, আমি একটু পরে আপনাকে একটা পাণ্ডুলিপি দিয়ে যাব। আপনি নিজে পড়ে দেখবেন সেটা আসলে কি। আপনি ঠিক কি বলতে চাইছেন সেটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। এই যেমন ধরুন না, সাম্প্রতিক যে উপন্যাসটা শেষ করেছি, এই মানে ওই উনি শেষ করেছেন আর কি, আমি না। সেটির পটভূমিকা স্বাধীনতার উত্তর যুগে চূড়ান্ত সাম্প্রদায়িক দাঙ্গা এবং অশান্ত রাজনৈতিক পরিস্থিতি। উনি অন্তত মানে প্রাণবন্তভাবে সেই সম্পূর্ণ ব্যাপারটা ফুটিয়ে তুলেছেন আর কি ওনার উপন্যাসে। যদিও সেই উপন্যাসের মূল উপজীব্য বিষয় কিন্তু সেই পটভূমিকাটা তুলে ধরা নয়। এটি সম্পূর্ণভাবেই একটি রহস্য গল্প, যেখানে একজন বিদেশি পড়াশোনা করা তরুণ ছাত্র পরপর ঘটে যাওয়া খুনের তদন্ত করে রহস্যটা সমাধান করে। শুধুমাত্র উপন্যাসের পটভূমিকা হিসাবে সেই অশান্ত পরিস্থিতি তাকে নেওয়া হয়েছে, মানে ওই যাতে করে সেই সময় সামাজিক ভীতির পরিবেশটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। মানে আমি কি বোঝাতে পারলাম আপনাকে? আমরা খুব মন দিয়ে বিহারীলাল বাবুর কথা শুনতে শুনতে দোতলার সিঁড়ি বেয়ে উঠছিলাম, আর সিঁড়ির মুখেই দেখি আমাদের জন্য জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী অপেক্ষা করে রয়েছেন। আমাদের দেখে দুহাত বাড়িয়ে উনি আমাদের অভ্যর্থনা জানালেন। আরে আসুন আসুন পৃথ্বীরাজ বাবু, আপনাদের এখানে এসে পৌঁছতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, না না, অসুবিধা আর কি, বরং এই হিমেল হাওয়ার মধ্যে দিয়ে সকালবেলায় গাড়ি চালিয়ে আসতে বেশ ভালোই লাগছিল। তারপর আপনার পাঠানো সেই ভদ্রলোক যেভাবে আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে এলেন, তাতে অসুবিধা হওয়ার কোনো সুযোগ উনি দেননি। বেশ বেশ, খুব ভালো। বিহারীলাল, তুমি কি খোঁজ নিয়েছো ওনাদের জলখাবার দেওয়া হয়েছে কিনা? ওনাদের জলখাবার এখনও দেওয়া হয়নি বড়বাবু। আমি হেসেল ঘরে গিয়ে বলে দিয়েছি, ওনারা আপনার সাথে কথা বলতে বলতেই ওনাদের খাবার এখানেই আনা হবে। আপনি এ ব্যাপারে একেবারেই চিন্তা করবেন না। না, চিন্তা আমি করিনি। তবে তুমি বরং একটা কাজ করো, আমার খাবারটা ওনাদের সাথে এখানেই দিয়ে দিতে বলো, বুঝলে?
যথা আজ্ঞা বড়বাবু। আমি এক্ষুনি নিজে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা দেখে আপনাকে জানাচ্ছি। আপনি ওনাদের সাথে কথা বলুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে মাথা নিচু করে জমিদার প্রতাপ নারায়ণ এবং আমাদের সম্মান জানিয়ে বিহারীলাল সেখান থেকে চলে গেলেন। আর আমরা জমিদার বাবুর পিছু পিছু আমাদের বরাদ্দ ঘরে গিয়ে ঢুকলাম। তারপর কেমন আছেন বলুন আপনারা? আমি এবং পৃথ্বীরাজ দুজনেই হেসে মাথা নেড়ে নিজেদের কুশল সংবাদ জানাবার পর পৃথ্বীরাজ বলল, কিন্তু আপনি কি কারণে ভালো নেই সেটা তো এখনো ঠিক বুঝলাম না। আমি ভালো নেই এ কথা আপনাকে কে বলল? বিহারীলাল কিছু বলেছে বুঝি? না, কেউ কিছুই বলেনি। তবে কেউ ভালো থাকলে সে যে একটা পেশাদার গোয়েন্দাকে তড়িঘড়ি ডেকে পাঠাবে না, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না জমিদারবাবু? তার ওপর আপনি যখন অত রাত্রে ফোন করেছিলেন তখন আপনার গলায় যথেষ্ট উদ্বেগের ছাপ আমি দেখেছিলাম। এবার ব্যাপারটা কি বলুন তো? আচ্ছা, আসার পথে রতনলাল আপনাদের কিছু বলেনি? হ্যাঁ, উনি আপনার এই বাগান বাড়িতে কিছু ভৌতিক উপদ্রবের ব্যাপারে বলছিলেন। সাথে সাথে আমরা একটা ব্যাপার লক্ষ্য করে দেখি, ওই ভদ্রলোক যথেষ্টই ভয় পেয়েছিলেন গতকাল রাত্রে ঘটা কোনো ব্যাপারটাকে কেন্দ্র করে। এবার আপনি আমাদের বিস্তারিত বলুন আসলে কি হয়েছে। দেখুন, আপনাদের ব্যাপারটা সবিস্তারে জানাবো বলেই এখানে ডেকেছি। তবে সেই সমস্যাটা বুঝিয়ে বলতে গেলে আগে এই বাড়ির কয়েকটা ব্যাপার আপনাদের জানাতে হবে। আপনি তো খুব ভালো করে জানেন পৃথ্বীরাজবাবু, জমিদারি বলতে এখন শুধুমাত্র পোশাকের নামটা থাকলেও এর থেকে আয় প্রায় কিছুই নেই। নেহাত বহুদিনের বাপ ঠাকুরদা রেখে যাওয়া সম্পত্তি, তাই একরকম আগলে আছি বলতে পারেন। তাছাড়া বংশ পরিচয় বা পুরনো ঐতিহ্য একটা রয়ে গেছে, যেটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তবে আমাদের পরবর্তী প্রজন্মের যে এই ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ থাকবে সেটা মনে হয় না। আমার নিজের ছেলেই কোনোদিনও জমিদারির ব্যাপারে বিন্দুমাত্র খোঁজপত্র নেয় না। বিদেশ থেকে পড়াশুনো করে আসার পর এখানে বছরখানেক থাকলেও সে আবারও বিদেশে নতুন চাকরি নিয়ে চলে গেছে। নিজের চাকরি আর পড়াশুনো নিয়ে সে সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেছে। তাই সে হঠাৎ করে জমিদারির ব্যাপারে আগ্রহী হয়ে এখানে ফিরে এসে জমিদারির হাল ধরবে, সে আশা আমি কেন, আমার অতি বড় শত্রুও করে না। যতদিন এই বুড়ো বাপটা টেনে নিয়ে যেতে পারবে ততদিন চলবে, আর তারপর ভগবানের যা মর্জি। আপনার সন্তান যে জমিদারির ব্যাপারে একেবারেই আগ্রহী নয় সে কথা আপনি আগেও বলেছিলেন। তা এখন আপনার সন্তান কোথায় আছেন? এই মুহূর্তে আমেরিকায় একটা চাকরি করছে, তবে শুনেছি আগামী বছরের শুরুতেই ও সেটি ছেড়ে ইউরোপের কোনো একটা কোম্পানিতে জয়েন করতে চলেছে। আসলে উচ্চশিক্ষিত ছেলে আমার, ওর চাকরির অভাব হয় না। বাহ, খুব ভালো কথা। এবার আপনি এই বাড়ির কথা বলুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, আসলে হয়েছে কি, এই বাড়িটা আমাদের পূর্বপুরুষদেরই তৈরি করা। আমার দাদু শ্রীযুক্ত কালীপ্রসন্ন চৌধুরী তার সমস্ত সম্পত্তি আমার বাবা এবং আমার জ্যাঠামশাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিল এই বাড়িটা নিজের শেষ জীবনের বসবাসের জন্য রেখেছিলেন। পরবর্তী সময়ে আমার দাদুর মারা যাওয়ার পর বাবা জ্যাঠামশাই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে এই বাড়ি একজন ব্যবসায়ীকে বিক্রি করে দেন। তার কারণ, তখন ওনারা দুজনেই নিজেদের ব্যবসা এবং জমিদারির কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে এই বাগান বাড়িতে এসে সময় কাটানোর মতো সময় তাদের কারোরই ছিল না। আর এত বছর পর আমি আবার সেই ব্যবসায়ীর থেকে আমার দাদুর তৈরি এই বাগান বাড়ি কিনে নিয়েছি। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বাবা এবং জ্যাঠামশাইয়ের থেকে আপনার হাতে অবসর সময় কিছুটা বেশি, যে কারণে আপনি বাগান বাড়িতে এসে সময় কাটাতে পারবেন বলে আপনার মনে হয়, তাই তো? দেখুন, কর্মরত অবস্থায় কোনোদিন কাজে ফাঁকি দিয়েছি বলে তো মনে পড়ে না। হ্যাঁ, এখন বয়স হয়েছে, ছেলে বিদেশে চাকরি করে সুপ্রতিষ্ঠিত, তাই আমার এখন অবসর জীবন বলতে পারে। আর যখন ছোটবেলায় এই বাড়ি বিক্রি হতে দেখেছিলাম তখন আমার খুব খারাপই লেগেছিল, কিন্তু সেই সময় বাবা এবং জ্যাঠামশাইয়ের মুখের ওপর কিছু বলতে পারেনি। তাই এতদিন পর যখন সময় এবং সুযোগ দুটোই হলো, তখন বাড়িটা পুনরুদ্ধার করতে আমার ইচ্ছে হলো। সে তো ব্যবসায়ী, এত সহজে আপনাকে এই বাড়িটা বিক্রি করে দিতে রাজি হলেন? সহজে কি আর রাজি হয় মশাই? বেশ কয়েকবার বলার পর উনি একটা দাম বলেছিলেন। আসলে ভদ্রলোক ভেবেছিলেন আমি আরো দর কষাকষি করে হয়তো কিছুটা দাম কমাবো, কিন্তু আমি না ওনাকে সে সুযোগ দিইনি।
ভদ্রলোক এই বাড়িটা বাবদ আমার থেকে 12 লক্ষ টাকা চেয়েছিলেন। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম আমি যদি আরো লাখ 2 টাকা মতো কম দিতাম, মানে ওই 10 লাখ টাকার মতো, তাহলেও উনি এই বাড়িটা আমাকে দিয়েই দিতেন। কিন্তু আমি না সেরকম কোনো সুযোগ ওনাকে দিইনি। উনি 12 লাখ টাকা দাম বলার সাথে সাথেই আমি ওনাকে 15 লাখ টাকা দিয়ে বাড়িটা কিনতে ইচ্ছে প্রকাশ করি। ফলে ওনার আর কিছু বলার অবশিষ্ট থাকে না। একরকম উনি আমার কথা মেনে নিতে বাধ্য হন বলতে পারেন। জমিদার বাবুর কথা শুনে পৃথ্বীরাজ বেশ অবাক হয়ে বলল, সেই ব্যবসায়ী ভদ্রলোক যখন 12 লাখ টাকা দাম চেয়েছিলেন, তখন আপনি তাতে রাজি হয়ে গেলেই তো পারতেন। আপনি আবার আগ বাড়িয়ে 3 লক্ষ টাকা বেশি বলতে গেলেন কেন? ওই যে বললাম, এই বাড়িটা ফিরে পাওয়ার ব্যাপারে আমি অনেক দিন ধরেই আগ্রহী ছিলাম। আগে যখন কোনো কারণে এখানে এসেছি তখন এই বাড়িটা দেখে বারবার মনে হতো এ আমার পৈতৃক সম্পত্তি, কিন্তু অন্য কেউ শুধুমাত্র টাকার বিনিময়ে সেটা ভোগ করছে। এটা আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারতাম না। তাই সেই ব্যবসায়ী ভদ্রলোক যখন একবার বাড়িটা বিক্রি করতে রাজি হলেন, তখন আর আমি সে ব্যাপারে ওনাকে কোনো সুযোগ দিতে চাইনি। দেখুন, 3 লক্ষ টাকাটা খুব একটা বড় কিছু নয়, কিন্তু এই যে আমি আমার পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে পেরেছি, এটা কি কম বড় পাওনা বলুন? হ্যাঁ, আমি খেয়াল করে দেখলাম পৃথ্বীরাজ এই কথার পরিপ্রেক্ষিতে কিছু না বলে কিছুটা গম্ভীর হয়ে শুধু ঘাড় নেড়ে কিছু একটা বলতে যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই বিহারীলাল বাবু ঘরে এসে বললেন, আপনাদের জলখাবার তৈরি হয়ে গেছে, এখানেই দিয়ে যাব নাকি? জমিদার বাবু ওনাকে সম্মতি জানাতে লাইব্রেরি ঘরের চেয়ার টেবিলেই আমাদের জন্য গরম গরম লুচি, ছোলার ডাল আর আলুর দম দিয়ে যাওয়া হলো। বহুক্ষণ বাইক জার্নি করে আসার কারণে আমাদের বেশ খিদেও পেয়েছিল, আর সাথে সাথে জমিদার বাবু নিজেও আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমরা খাওয়াতেই মনোনিবেশ করলাম। আপনারা খান বাবু, আরও গরম গরম লুচি ভাজা হচ্ছে। হ্যাঁ, আমি এখন নিয়ে আসতে বলছি। আর বড়বাবু, আপনার 10টার সময় ওই বাড়িতে যাওয়ার কথা আছে, কিন্তু আপনি কি করবেন যদি বলেন, তাহলে আমি সেই মতো গাড়ির ব্যবস্থাটা করে রাখবো। জমিদার বাবু খুব সম্ভবত খেতে খেতে বেশি কথা বলা পছন্দ করেন না, তাই আবারও শুধুমাত্র ঘাড় নেড়ে বিহারীলাল বাবুকে কিছুক্ষণ পরে আসতে বললেন। আর সেই মতোই বিহারীলাল বাবু মাথা ঝুঁকিয়ে নমস্কার জানিয়ে লাইব্রেরি ঘর থেকে বের হয়ে গেলেন। আর মুখের লুচিটা চিবানো শেষ করে জমিদার বাবু আবারও বলে উঠলেন, সবই হলো বুঝলেন, কিন্তু বাড়িটা এসেও শান্তিতে সেটা ভোগ করতে পারছি না। সেটার কারণ কি ভৌতিক উপদ্রব? আর বলবেন না ওসাই, বাড়িটা যতদিন সেই ব্যবসায়ীর দায়িত্বে ছিল ততদিন যে সেখানে কি কি হয়েছে সেই কথা তো কিছু জানতাম না। তখন আমরা নিজেদের কাজে ব্যস্ত, শুধু কোনো কারণে এদিকে এলে বাইরে থেকে বাড়িটা দেখা ছাড়া আর কিছু করার ছিল না। কিন্তু বাড়িটা নেওয়ার পর, আরো নির্দিষ্ট করে বলতে গেলে এই বিহারীলালকে কাজে রাখার পরই জানতে পেরেছি এর মাঝে বাড়িতে কত কিছু ঘটে গেছে। একটা কথা জমিদার বাবু, এই বাড়ির ইতিহাস বিহারীলাল বাবু কি করে জানলেন? আরে ও জানবে না কেন, ও তো এই বাড়িতেই কাজ করত। রমানাথ শিকদারের নাম শুনেছেন আপনারা? বিখ্যাত লৌহদ্রব্য ব্যবসায়ী রমানাথ শিকদার? হ্যাঁ, ওনার কথাই বলছি। এই বাড়িটা তো ওনারই ছিল, তবে হ্যাঁ, আমার বাবারা ওনাকে বিক্রি করেন। বাবারা যাকে বিক্রি করেছিলেন তার নাম ছিল শ্রীযুক্ত মিথিলানন্দ ঘোষ। বছর 5 আগে এই মিথিলানন্দ বাবু মারা গেলে তার ছেলে এই বাড়িটা বিক্রি করে দিতে চান, আর তখনই লৌহ ব্যবসায়ী রমানাথ শিকদার এই বাড়িটা ওনার থেকে কিনে নেন। যদিও ব্যবসার কারণে শিকদার বাবু বেশিরভাগ সময়টা জামশেদপুরেই থাকেন, তাই এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে তিনি বিহারীলালকে নিযুক্ত করেছিলেন। পরে আমি যখন এই বাড়িটা কিনে নিই তখন বিহারীলাল একদিন আমার কাছে এসে অনুনয় করে ওকে কাজে বহাল রাখার জন্য। আমি ভেবে দেখি এই বাড়ির দলিলপত্র, খাজনাপত্র সব তো ওই দেখাশুনো করত, তাই ওকে কাজে বহাল রাখলে আমার সুবিধেই হবে। তাই আমি ওকে এই কাজে রেখে দিই। শিকদার মশাই ওকে যে টাকা মাইনে দিতেন তার থেকে কিছুটা টাকা বাড়িয়ে দিই, তাতে ও এই বাড়ির সবকিছু নিজেই দেখভাল করে নিতে পারে, আর লোকটাকেও এই বুড়ো বয়সে আর চাকরি খুঁজতে যেতে হয় না। আমরা খেয়াল করে দেখলাম জমিদার বাবু বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে বিহারীলাল বাবুর কথা বললেও ওনার নিজের সাহিত্য চর্চায় বিহারীলাল বাবুর অবদানের কোনো প্রসঙ্গই তুললেন না।
এদিকে ততক্ষণে আমাদের জন্য দ্বিতীয় রাউন্ডের লুচি আর ছোলার ডাল এসে গিয়েছিল, সঙ্গে বেশ প্রমাণ মাপের নতুন গুড়ের রসগোল্লা। আপনাদের জলখাবারে কোনো অসুবিধা হচ্ছে না তো? হঠাৎ করেই ঘরে একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর পেয়ে আমরা ফিরে তাকিয়ে দেখলাম জমিদার বাবু স্ত্রী ঘরে এসেছেন। আমরা সসম্ভ্রমে তাকে প্রণাম জানাতেই জমিদার বাবু বললেন, আরে এসো এসো গিন্নি, তোমার ঠাকুর ঘরের কাজ মিটলো? জমিদার বাবু স্ত্রী ঘরে এসে ঘরের পাশের একটা টেবিলের সংলগ্ন চেয়ারে বসতে বসতে বললেন, হ্যাঁ গো, মিটল। আমাকে বিহারীলাল অনেকক্ষণ আগেই খবর দিয়েছে আপনারা এসেছেন। আমি আসলে পুজোর কাজে একটু ব্যস্ত ছিলাম। আসলে প্রতিদিন আমার ওই বাড়িতে রাধা মাধবের নিত্য সেবা করা হয়, এখানে তো রোজ আসা হয় না। সেই কারণেই এখানে এলে ঠাকুরের বিগ্রহ পরিষ্কার করে স্নান করিয়ে পূজা করতে অনেকটা সময় লেগে যায়। আমি দেখলাম পৃথ্বীরাজ তখন থেকে এনাদের কথা মন দিয়ে শুনলেও মূলত যে ভৌতিক উপদ্রবের ব্যাপারে আমাদের ডাকা হয়েছে সেটাই জানতে চাইছিল। আর জমিদার বাবু স্ত্রী হঠাৎ করে এমন একটা কথা বলে বসলেন যে আমাদের আলোচনাটা সম্পূর্ণভাবে একটা অন্য মাত্রায় পৌঁছে গেল। এই বাড়ির ঠাকুরদের নিত্য সেবা দেওয়া হয় না বলেই বাড়িতে যে মাত্রায় ভৌতিক উপদ্রব শুরু হয়েছে তা বলার নয়। আসলে জানেন তো, আপনারা হয়তো মানবেন কি না জানি না, কিন্তু কুলদেবতা যদি নিত্য সেবা না পান তবে কিন্তু রুষ্ট হন, আর তারই ফল তো আমরা হাতে নাতে ভুগছি। বুঝলাম। তা এই বাড়িতে যে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে, আপনার মতে সেটা এ বাড়ির কুল দেবতার রুষ্ট হওয়ার কারণেই, তাই তো? দেখুন, আমরা পুরনো দিনের মানুষ, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তাই আমাদের বিশ্বাস সেরকমই। তবে উনি কিছুতেই সে কথা বিশ্বাস করছেন না। আর সেই জন্যই এই ভৌতিক উপদ্রবের রহস্য সমাধানের জন্য জমিদার বাবু আমাদের ডেকে আনিয়েছেন, তাই তো? দেখুন পৃথ্বীরাজ বাবু, আমি একেবারে নাস্তিক কোনোভাবেই নই, কিন্তু তাই বলে কোনো দেবতা যদি পুজো না পান তবে তিনি মানুষকে বিপর্যস্ত করার জন্য ভূতদের ডেকে আনবেন, এরকমটা আমি অন্তত বিশ্বাস করি না। আমি আপনার কথা এবার বুঝতে পারছি। আচ্ছা, এ বাড়ির কুল দেবতার কথা আপনাদের কে বলেছিলেন? বাড়িটা যখন কেনার কথাবার্তা চলছে তখন রমানাথ বাবু একবার সে কথা বলেছিলেন, তবে সেভাবে গুরুত্ব দিয়ে কিছু নয়। তারপরে বাকি সব কথাই আমরা বিহারীলালের থেকেই শুনেছি। আমার বেশ মনে আছে, এই মন্দির রমানাথ বাবু নিজেই তৈরি করিয়েছিলেন। আমি যেদিন এই বাড়ি কেনার আগে এখানে এসেছিলাম সেদিনই উঠোনের ওপরে অত বড় একটা মন্দির দেখে অবাক হয়ে যাই। স্মৃতির পাতা হাতড়ে আমাদের পূর্বপুরুষদের সময় এরকম কোনো মন্দিরের কথা মনে করতে না পারলে আমি সে কথা জিজ্ঞেস করি রমানাথ বাবুকে। ও হ্যাঁ, সেদিন আমার সঙ্গে আমার ছেলেও ছিল। ও বিদেশ থেকে কোনো একটা ছুটির কারণে দেশে এসেছিল। আচ্ছা, এই মন্দিরটা তো নতুন তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে। ছোটবেলার স্মৃতি যতটুকু মনে পড়ছে তাতে এরকম কোনো মন্দির তো ছিল না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, মন্দিরটি আমি তৈরি করিয়েছি, রাধা মাধবের মন্দির। আসলে কি জানেন না, ব্যবসার সূত্রে আমাকে বহু জায়গায় যেতে হয়, তাই একবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটা অকশনে গিয়ে আমি প্রথমেই রাধা মাধবের যুগল মূর্তি দেখি। আমাদের বাড়ির কুলদেবতা বরাবরই রাধা মাধবজি। আমাদের কলকাতার বাড়িতে তার বড় মূর্তি আছে, সেখানে নিয়মিত নিত্য সেবার ব্যবস্থাও আছে। সেই কারণেই রাধা মাধবের প্রতি আমার বরাবরই একটা আকর্ষণ ছিলই। তাহলে আপনি কি করলেন অকশনে সেই রাধা মাধবের যুগল মূর্তি দেখে? দেখুন, মূর্তিটা দেখার পর থেকে কিছুতেই যেন মনটা সায় দিচ্ছিল না যে মূর্তিটা ওখানে রেখে আসার জন্য। আমি সেখানে গিয়েছিলাম বড় বড় বেশ কিছু লোহার মেশিন কেনার জন্য, কাঁচা টাকা বেশ কিছু সাথেই ছিল। আর যে এই লোকটা এই সমস্ত মেশিনপত্রগুলো অকশন করছিল তার কাছে খোঁজ নিলাম ওই রাধা মাধবের মূর্তির ব্যাপারে। দেখলাম সেও ওই মূর্তির ব্যাপারে খুব বেশি কিছু একটা আগ্রহী নয়, কোথাও থেকে হয়তো কম দামে পেয়েছে তাই রেখে দিয়েছে বিক্রি করার জন্য, তবে সেরকম আগ্রহ তার নেই। সেদিন রাত্রে হোটেলে ফিরে এলে ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম।
দেখলাম রাধা মাধব আমাকে স্বপ্নে বলছেন আমি যেন ওনার সেই মূর্তি নিয়ে এসে মন্দির তৈরি করে তাতে ওনাকে প্রতিষ্ঠা করি। ব্যাস, সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই আমার মনের যাবতীয় প্রশ্নচিহ্ন দূর হয়ে গেল। আমি তার পরের দিনই সকাল হলে আবার সেই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করি, তার সঙ্গে ওই মূর্তি কেনার ব্যাপারে আগ্রহ দেখালাম। আর ভদ্রলোকও দেখলাম এক কথায় রাজি হয়ে গেলেন। কারণ কি জানেন? এই লোকটি বললেন যে তিনিও নাকি তার আগের দিন রাত্রে একটা স্বপ্ন দেখেছেন, যাতে রাধা মাধব তাকে বলেছেন একজন ভদ্রলোক তার পরদিন ওনার মূর্তি নিতে আসবে, সেই বিক্রেতা ভদ্রলোক যেন তাকে সেই মূর্তি দিয়ে দেয়। তাই তার পরদিন সকালে আমি যখন সেখানে পৌঁছলাম, তখন সেই ভদ্রলোক তো আমার পায়ে পড়ে যান। উনি তখন নিশ্চিত রাধা মাধব নিজেই চেয়েছেন আমার সাথে আমার বাড়িতে আসবার জন্য। আর আমি ওনার থেকে ওনার দেখা স্বপ্নের কথা শুনে প্রায় নিশ্চিত হলাম ব্যাপারটা যে সত্যি। আমি তাকে আর বেশি কিছু না বললেও রাধা মাধবের ইচ্ছা ভেবে সেই মূর্তি যৎসামান্য দামে তার থেকেই কিনে নিয়ে চলে আসি। আর জানেন তো জমিদারবাবু, এতে আমার আর একটা লাভ হলো। এই লোকটার আমার প্রতি এতটা বিশ্বাস জন্মে যায় যে পরদিন অকশানে প্রায় কোনো রকমের ডাক ছাড়াই কয়েক লক্ষ টাকার লোহার জিনিস তিনি আমাকে পাইয়ে দেন। আর কি, আমি রাধা মাধবকে সাথে করে ফিরে আসি কলকাতায়। এরপর মাসখানেক সেই যুগলমূর্তি আমার বাড়ির ঠাকুর ঘরে থাকলেও আমি নতুন মন্দির তৈরি করে এখানেই ওনাকে প্রতিষ্ঠা করি। বুঝলেন পৃথ্বীরাজ বাবু, রমানাথ বাবুর কাছে এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস শুনে আমারও এই মন্দির সম্পর্কে একটা বিশেষ ভক্তি এবং আগ্রহ তৈরি হয়। না হলে আমরা তো বংশ পরম্পরায় বৈষ্ণব মতেই দীক্ষিত। বৈষ্ণব রাধা গোবিন্দের সঙ্গে আমাদের যোগাযোগ দীর্ঘদিনে। তাই ভগবান যখন নিজে থেকেই এই বাড়িতে এসেছেন, তখন তাঁর প্রতি ভক্তি করার এই সুযোগ আর ছাড়ি কি করে বলুন? আমি দেখলাম দীর্ঘ সময় ধরে জমিদারবাবু তার বাড়ির রাধা মাধবের মন্দির সম্পর্কে বিস্তারিত বলে গেলেও পৃথ্বীরাজ তার সবটা খুব একটা মন দিয়ে শুনল না। তাই জমিদারবাবু তার মাঝে সামান্য বিরতি দিতেই পৃথ্বীরাজ বলে উঠল, হ্যাঁ, আপনার কথা থেকে এখনো পর্যন্ত যা বুঝলাম তাতে করে রাত্রেবেলা শুধুমাত্র ভৌতিক কিছু উপদ্রব ছাড়া আর সেভাবে এখনো পর্যন্ত কিচ্ছু ঘটেনি, তাই তো? যদি আক্ষরিকভাবে বলেন তাহলে আপনার কথা ঠিক। সেই হিসেবে অপরাধ বলতে যা কিছু বোঝায় সেরকম এখনো কিছু ঘটেনি। তবে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছি, তাই সাবধানের মান নেই ভেবে আপনাকে ফোন করেছি সাহায্যের জন্য। এবার বিষয়টা আপনার বিচার্য। আজকের দিনটা যখন এখানে এসেছি তখন রাতটা এখানেই কাটিয়ে দেখি আপনার বাড়ির সেই ভূতেরা আজ আর উপদ্রব করতে আসে কিনা। যদি হাতের কাছে দু একটাকে পাই তবে ধরে নিয়ে গিয়ে আপনাকে দেখাবো। হ্যাঁ, এভাবেই সামান্য রসিকতা দিয়ে তখনকার মতো আলোচনা শেষ হলে জমিদারবাবু আর ওনার স্ত্রী নিজেদের ঘরে ফিরে গেলেন। আমি আর পৃথ্বীরাজ আমাদের জন্য নির্দিষ্ট করে রাখা একটা ঘরে এসে বসলাম। বাইরের বাড়িতে একটি ঘর আমাদের জন্য আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছিল। তখন প্রায় দুপুর গড়িয়ে গিয়েছে, ফলে আমাদের স্নান সেরে দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। সমগ্র বাগান বাড়ির জায়গা তো কিছু কম নয়, তাই সবটা ঘুরে দেখতে দেখতে কখন যে সময় কেটে গেছে সেটা খেয়ালই করিনি। তবে ঘরে ঢুকে আমি পৃথ্বীরাজকে আমার মনের কথাটা না বলে পারলাম না। বলা ভালো, ও নিজেই কথাটা পারল। কি ব্যাপার জটিলেশ্বর, কি মনে হচ্ছে? আমি কোনো রাগ ঢাক না করেই বললাম, সত্যি বলতে কি ভাই, এখানে আসার কোনো কারণ আমি না ঠিক বুঝতে পারছি না। আরে সামান্য এরকম কারণে কেউ যে আমাদের মতো পেশাদার গোয়েন্দাদেরকে ডেকে পাঠাতে পারে, এটা তো আমার মাথায় ঢুকছে না। তার মানে তুমি বলতে চাইছো দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাই তো? দেখো, আমি তো অন্তত কিছু দেখতে পাইনি, আর আমার স্থির বিশ্বাস যে তোমারও সেটাই মত। আজকের মতো রাত কাটালে কালকে সকাল সকাল আমরা কলকাতা ফিরে যাব। আর আমি এটাও বিশ্বাস করি যে আজকে কোনো ভূতটুত আসবে না, সবটাই জমিদারবাবুর মন গড়া। হতে পারে কোনো গল্প লেখার উপাদান মাত্র। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আজ রাতটা কাটালে আমি ব্যাপারটা সম্পর্কে স্থিরভাবে কিছু বলতে পারবো। তার আগে এখনই কোনো সিদ্ধান্ত নিতে আমি রাজি নই। আর হ্যাঁ, বিকেলে আমি একটু বের হব, তুমি এখানেই বিশ্রাম নিও। আমি বড় জোর ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসবো। পৃথ্বীরাজের এভাবে বলায়
আমি বেশ অবাকই হলাম। আমার কেন জানি না মনে হলো পৃথ্বীরাজ এবার হয়তো একটু বেশি চিন্তা করছে। সত্যি কথা বলতে যার কোনো প্রয়োজনীয়তাই নেই। বাবু, আসবো? হঠাৎ করে একজন অল্প বয়সী মেয়ের কণ্ঠস্বর শুনে আমরা পেছনে ঘুরে তাকিয়ে দেখি বছর 20-22-এর একটা মেয়ে এসে আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথার দুপাশে দুটো লাল ফিতে দিয়ে বাঁধা বিনুনি, পরনে গ্রামের তাঁতের শাড়ি, গায়ের রং একটু চাপা হলেও চোখগুলো ভারী প্রাণবন্ত। দেখলেই বোঝা যায় মেয়েটি যথেষ্ট বুদ্ধিমতী। মেয়েটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মেয়েটি বলল, আমাকে কর্তামা পাঠালেন আপনাদের স্নান হয়েছে কিনা জানার জন্য। আসলে রাধা মাধবের মন্দিরে ভোগের পুজো সম্পূর্ণ হলো বলে। মন্দিরে ভোগ হলেই আপনাদের প্রসাদ দেওয়া হবে, আর তারপরে আপনারা দুপুরের খাবার খেয়ে নেবেন। কর্তামা আমাকে সেটা বলতেই আপনাদের কাছে পাঠালেন। আমি মেয়েটাকে সবেমাত্র বলতে যাচ্ছি যে আমরা স্নান করে এখনই তৈরি হয়ে যাব, তখনই মেয়েটি সম্পূর্ণভাবে অনভিপ্রেতভাবে হঠাৎই বলে উঠল, বাবু, আমি দরজায় দাঁড়িয়ে আপনাদের কিছু কথা শুনেছি। আমি শুধু আপনাদের এটুকুই বলবো, এই বাড়ির ভৌতিক উপদ্রব কোনো সাধারণ ঘটনা নয়। এ বাড়ির ভূত বড় মারাত্মক, প্রাণ না নিয়ে সে থামবে না। কথাটা বলেই মেয়েটি আবার ঠিক স্বাভাবিকভাবেই বলতে লাগলো, আপনারা তাহলে স্নান করে মন্দিরে চলে আসুন, কেমন? এই কথা বলে যেই না সেই মেয়েটি আমাদের ঘরের দাওয়া দিয়ে বের হয়ে যেতে যাবে, অমনি পৃথ্বীরাজ ওকে ডেকে বলল, তুমি যে কথা বললে সেটা কি তুমি নিশ্চিতভাবে জেনে বলছো নাকি এটা তোমার অনুমান মাত্র? আগে কোন কথাটা বাবু? আমি তো বললাম আর মিনিট 10-এর মধ্যেই মন্দিরে ভোগের পুজো সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে আপনাদের। তোমার কোন কথাটার কথা আমি জিজ্ঞেস করছি সেটা তুমি ভালো করেই বুঝতে পারছো আশা করছি। তোমাকে দেখেই বোঝা যায় যে কি তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তাই এইটুকু ভুল হওয়ার তোমার কথা নয়। আগে বলো তোমার নাম কি, তুমি কে, আর এই বাড়ির সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আগে বাবু, আমার নাম মিনতি, আমি এ বাড়িতে কাজ করি। এবার বলো, আমি যে কথাটা জানতে চাইলাম, এ বাড়ির ভূতেরা কার প্রাণ নিতে চায়? পৃথ্বীরাজের প্রশ্নটা শুনে মেয়েটার চোখ মুখে একটা অদ্ভুত রকমের অন্ধকার ঘনিয়ে এলো যেন। সে গুটি গুটি পায়ে ঘরে ঢুকে এসে খুব চাপা কণ্ঠে বলল, কার প্রাণ তারা নিতে চায় আমি জানি না, কিন্তু তারা খুব শিগগিরই কিছু একটা করতে চলেছে, আর সেজন্যই আমি আপনাদেরকে সাবধান করার জন্য এসেছি। আরে পৃথ্বীরাজবাবু, আপনাদের স্নান টান হলো? আসুন আসুন, ঠাকুর ভোগের প্রসাদটা খেয়ে যান। আপনারা দুপুরে আহারটা করে নেবেন। আমাদের ঘরে বিহারীলাল বাবু আমাদের ডাকতে এসেছিলেন। ঠিক সেই সময় ঘরের মধ্যে মিনতিকে দেখে উনি বলে উঠলেন, কী রে মিনতি, তুই এখানে কি করছিস? আমি কিছু করিনি, আসলে বাবুরাই ঘরটায় থাকবেন বলে অনেকদিন পরে ঘরটা খোলা হয়েছে তো, তাই একবার দেখে নিতে এলাম যে ঘরটা ঠিকমতো পরিষ্কার হয়েছে কিনা। না হলে একবার ঝাঁটা নিয়ে এসে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে দেব। তোকে আর সেই সব কিছু করতে হবে না, আমি সব ঘর পরিষ্কার করেই রেখেছি। তুই যা, তোর কাজ কর। আচ্ছা পৃথ্বীরাজবাবু, আপনাদের তো এখনও স্নান হয়নি দেখছি, তা আমি বরং মন্দিরে ভোগের প্রসাদটা মিনতিকে এখানেই দিয়ে যেতে বলছি। পৃথ্বীরাজ আমাকে চোখের ইশারা করলে। আমি বিহারীলাল বাবুকে বললাম, তার কোনো প্রয়োজন হবে না বিহারীলাল বাবু, আমরা এখনই স্নান করে মন্দিরে আসছি, সেখানে ভোগ গ্রহণ করে তারপর আপনাদের খাবার ঘরে যাব। আমাদের জন্য আপনাকে অতটা ব্যস্ত হতে হবে না। আর তাছাড়া এই মেয়েটার নিশ্চয়ই বাড়িতে অনেক কাজ আছে, ওকে আর আমাদের জন্য কষ্ট করতে হবে না। আমি দেখলাম মিনতি নামের মেয়েটি এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই সে বলল, আমি তবে এখন আসছি বাবু। আর ম্যানেজার বাবু তো ঠিকই বলেছেন, আপনাদের যেতে দেরি হয়ে যাবে। আমি বরং দুটো শালপাতার থালায় আপনাদের ভোগটা দিয়ে যাচ্ছি, টপাটপ খেয়ে নিতে পারবেন। কথাটা বলে একেবারে সুরুত করে সেখান থেকে সে কেটে পড়ল। আর তারপর একটা দুটো কথা বলে বিহারীলাল বাবু আমাদের ঘর থেকে চলে গেলে আমি পৃথ্বীরাজকে বললাম, মেয়েটার কাণ্ড দেখলে? আমরা কোথায় ওর কাজ কমাতে চাইলাম, আর সে বলে কিনা নিজে এসে আমাদের খাবার দিয়ে যাবে। মেয়েটা আমাদের কিছু একটা বলতে চাইছে জটিলেশ্বর,
সেই জন্য নিজে যেচে আবার আমাদের ঘরে আসবে বলেছে। হয়তো বিহারীলাল বাবু এসে না পড়লে ও এখনই কথাটা বলতো, কিন্তু সেই সুযোগটা মেয়েটা আর পেল না। ওই মেয়েটা যে বলল এবারে ভূত নাকি কাকে হত্যা করবে, তুমি কি সেই কথাটাই বলছো? দেখো, একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। তুমি হয়তো বলতেই পারো আমি অতিরিক্ত চিন্তা করছি, কিন্তু তা সত্ত্বেও আমি এই চিন্তাটার বাইরে বেরোতে পারছি না। হে, সেখানে ভূত আর ভবিষ্যতের মধ্যে সংযোগে এত একটা বড় তফাৎ আমার চোখে পড়ছে। তবে এখন আর কথা বলার সময় নেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘরে এসে তোমাকে ব্যাপারটা বলছি। এই কথা বলে পৃথ্বীরাজ বাথরুমে চলে যায় স্নান করবার জন্য, আর আমি অপেক্ষা করতে থাকি হাতে ওই দিনের খবরের কাগজটা নিয়ে। ঘরের মাঝে যে টেবিলটা ছিল তাতে কাগজটা পড়ে থাকতে দেখলাম। সকালবেলা তো আর আজকের কাগজটা দেখা হয়নি, তাই এইটার পাতা উল্টে পাল্টে দেখতে দেখতেই পৃথ্বীরাজ স্নান সেরে বেরিয়ে এলে। তারপর আমি বাথরুমে চলে যাই। এরপর সময় নষ্ট করলে সত্যি সত্যি মন্দিরের ভোগ পেতে অনেকটা দেরি হয়ে যাবে। আর মিনিট 10-এর মধ্যে স্নান সেরে বের হয়ে দেখি পৃথ্বীরাজ খুব মন দিয়ে কোনো একটা পাণ্ডুলিপি পড়ছে। আমি বের হতেই বলল, বিহারীলাল বাবু দিয়ে গেলেন জমিদার বাবুর লেখা পাণ্ডুলিপি। যাক, এখন চলো, পরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। পৃথ্বীরাজ নিজের পরিচয় দিয়ে যখন এই কথা বলে যে জমিদার বাবুর সদ্য কেনা বাগান বাড়িতে ভূতের উপদ্রব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের ডেকে পাঠিয়েছেন, তখন সেই ভদ্রলোকের মুখে একটা তীব্র তাচ্ছিল্যের হাসি আমাদের কারোরই চোখ এড়ায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জমিদার বাবুর সত্যিই কিছুটা ভীমরতি দেখা দিয়েছে বটে। আরে বাবা, যদি ভূতের উপদ্রব হয়েই থাকে তবে কোনো তান্ত্রিক বা গুণিন ডাকলেই তো হয়, গোয়েন্দা ডাকার আবার কি প্রয়োজন? আর আপনাদের পোশাক আশাক দেখে তো তেমন মনে হচ্ছে না আপনারা এরকম তান্ত্রিকগিরি করেন বলে। ভদ্রলোকের মুখের হাসি এবং তির্যক উক্তি শুনে আমার মাথাটা প্রথমেই গরম হয়ে গেল। একটু ব্যঙ্গ করেই বললাম, আসলে ভূত মানে আমরা যেরকম ওই মামদো বা শাকচুন্নি ভূত বুঝি, সব ক্ষেত্রে সেরকম হয় না। মানুষের মনের মধ্যেও অনেক সময় নানান ভূত বাসা বেঁধে বসে থাকে, বুঝলেন তো? তবে আমার কথাটা শেষ হওয়ার আগেই পৃথ্বীরাজ বলে উঠল, যাক, সে কথা বাদ দিন, তবে আপনার পরিচয়টা তো ঠিক বুঝতে পারলাম না। আমি এই জমিদার বাড়ির একজন বহু পুরনো কর্মচারী বলতে পারেন। আমার বাবা এই জমিদার বাড়ির খাজাঞ্চির কাজ করতেন। তারপর বাবার অনুপস্থিতিতে আমি এইসব দায়িত্ব পালন করে থাকি। তবে আমাকে আপনি সবসময় এই বাগান বাড়িতে পাবেন না। জমিদার বাবু এখানে আছেন বলেই আমি কয়েকটা দরকারি কাগজে সই করবার জন্য এসেছি। কাজকর্ম মিটিয়ে এখানে দুপুরের আহার করে আমি আবার ফিরে যাব। আমরা যখন আগেরবারে আপনাদের জমিদার বাড়িতে এসেছিলাম তখন খাজাঞ্চির দায়িত্বে ছিলেন শ্রীযুক্ত কমলাকান্ত বাবু। ওনার সাথে আমাদের পরিচয় হয়েছিল, খুব ভালো লেগেছিল ওনার সাথে কথা বলে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। শ্রীযুক্ত কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় আমার পিতা হন। আগে বাবাই এই জমিদারির সমস্ত দায়িত্ব সামলে এসেছেন, কিন্তু বছর 10 আগে উনি মারা গেলে আমি সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। তারপর থেকে সব এভাবেই চলছে। নমস্কার, আপনি কমলাকান্ত বাবুর সুযোগ্য পুত্র, জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ। চলুন আমরা বরং এবার ভোগ প্রসাদ গ্রহণ করে খাবারের দিকে যাই। বিকেলে আমার একটু কাজ আছে, তাই আমাকে এখনই প্রতাপগড় আবার ফিরে যেতে হবে। হ্যাঁ, সেই ভালো, আমাদেরও অল্প বিস্তর খিদে পেয়েছে, আর আপনার সাথে আমার এই একটা ব্যাপার নিয়ে কিছু আলোচনা করা আছে। খেতে খেতে সেই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাবে না হয়? আমরা জানকীনাথ বাবুর সাথে কথা বলতে বলতে হেঁটে এগিয়ে গেলাম রাধা মাধব মন্দিরের দিকে। তবে আমি সর্বক্ষণই ওই মিনতি নামের মেয়েটিকে খুঁজছিলাম। আমার বারবারই মনে হচ্ছিল মেয়েটা নিজের মুখেই বলেছিল আমাদের ভোগ ও আমাদের ঘরে পৌঁছে দেবে, কিন্তু ধারে চত্বরে তাকে কোথাও তো দেখতে পাওয়া যাচ্ছে না। সেটি দেখে বেশ অবাকই লাগলো আমার। মেয়েটা যেন ঠিক কর্পূরের মতো মিলিয়ে গেল। মন্দিরের চত্বরের আশেপাশেও তাকে কোথাও দেখতে পেলাম না।
আর আমি যে মেয়েটাকে খুঁজছি সেটা বুঝতে পেরেই পৃথ্বীরাজ জানকীনাথ বাবুর সাথে কথা বলতে বলতেও আমাকে চাপা স্বরে বলল, মনে হয় কোনো কাজে আটকে গেছে। তুমি চিন্তা করো না, সে ঠিক এসে দেখা করে তার মনের কথা বলে যাবে। কিন্তু এই প্রথমবারের জন্য পৃথ্বীরাজের অনুমান ভুল হতে দেখলাম। আমরা খাওয়া দাওয়া সেরে ঘরে আসা পর্যন্ত সেই মেয়েটাকে একবারও দেখতে পেলাম না। হয়তো সে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এটা ভেবে নিলেও ঘরে ফিরে আসার পর আমাদের জন্য যে একটা বিরাট বড় চমক অপেক্ষা করে রয়েছে সেটা আমরা কেউই বুঝতে পারিনি। আমরা ঘরে এসে দেখলাম আমার জ্যাকেটটা বিছানার উপর পড়ে রয়েছে, অথচ সাধারণত আমার জিনিসপত্র অগোছালো করে রাখার অভ্যেস নেই। আর আমার বেশ ভালো করেই মনে আছে আমি আমার জ্যাকেটটা খুব সুন্দর করে কাঠের আলমারিটার মধ্যে রেখে স্নান করতে গিয়েছিলাম। তাই হঠাৎ করে সেটা বিছানার উপর কিভাবে এলো সেটা ভাবতেই হাতে করে সেটাকে তুলে দেখি তার নিচে একটা কাগজের চিরকুট ভাঁজ করে রাখা। সেটা দেখে পৃথ্বীরাজের দিকে এগিয়ে ধরলাম সেটা, আর দেখলাম পৃথ্বীরাজ নিজেও সেই চিরকুটখানা দেখছে। কি ওটা? ওই মেয়েটা আমাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে গেছে। কাগজটা হাতে নিয়ে পৃথ্বীরাজ সেটা পড়তে থাকলো। আমাকে আপনাদের ঘরে আসতে ওরা দেখে ফেলেছে, তাই আমার পক্ষে এখানে আর আসা সম্ভব নয়। যদি ভূতেদের সত্যি দেখতে চান তাহলে ঠিক রাত 12টার সময় রাধামাধব মন্দিরের পেছনে চলে আসবেন। আমি সেখানেই থাকবো, তবে সাবধানে আসবেন, সেখানে বিপদের সম্ভাবনা আছে। পৃথ্বীরাজ, পড়লে? পড়লাম, আর সেটা পড়ে চিন্তা একটু বাড়লো বই কমলো না। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। এই ওরাটা কারা সেটাই চিন্তা করছো তো? সেটা নয়, আমি চিন্তিত অন্য একটা ব্যাপার নিয়ে। আমরা ঘরটা বাইরে থেকে তালা দিয়ে খেতে গিয়েছিলাম, তবু আমাদের অনুপস্থিতিতে কেউ এই ঘরে এসে এই কাগজটা রেখে গেছে। তোমার জ্যাকেটটা আলমারি থেকে বের করে, তার মানে বাইরে থেকে এই ঘরের দরজা বন্ধ থাকলেও এই ঘরে আসা যাওয়া করা যায়। আর চিন্তাটা সেখানেই। সত্যিই তো, এটা তো আমার মাথায় আসেনি। তার মানে এই ঘরে আসা যাওয়ার জন্য অন্য আরও কোনো দরজা আছে, কিন্তু সেটাই বা কোথায়? আর ওই মেয়েটা নিশ্চয়ই সেটা দিয়ে এসে এই কাগজটা রেখে গেছে, তাই না? কাগজটা যে সেই মেয়েটাই রেখে গেছে সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত করে জানি না বন্ধু। তার মানে তুমি বলছো এটা একটা ফাঁদ যেটা আমাদের জন্য পাতা হয়েছে, আর সেটা ওই মেয়েটার জায়গায় অন্য কেউ এসে রেখে গেছে? দেখো, না নিশ্চিত করে বলছি না, তবে সম্ভাবনাটা একেবারে উড়িয়েও দিতে পারছি না। তাহলে এখন আমাদের কি করণীয়? আরে দাঁড়াও দাঁড়াও, এখন তো সবে বেলা 3টে, আর এই চিরকুটের নির্দেশ হিসাবে আমাদের যেতে হবে রাত 12টার সময়। মাঝে অনেক ঘন্টার ফারাক। আমার মন বলছে এর মধ্যে আমাদের সাথে আরো অনেক কিছু ঘটতে চলেছে। আগে সেগুলো সামলাই, তারপরে এটা ভাববো। পৃথ্বীরাজ, কি বলতে চাইছো তুমি? না, সেরকম কিছু নয়, তবে আমার মন বলছে এই বাগানবাড়ির ভূত বাবাজির সঙ্গে মোলাকাত করার জন্য আমাকে অত গভীর রাত অবধি অপেক্ষা করতে হবে না। তবে এখন একবার আমি বের হব, সন্ধ্যের আগেই ফিরে আসবো। তুমি খালি সাবধানে থেকো, হ্যাঁ? পৃথ্বীরাজের কথায় বেশ রসিকতার ছাপ থাকলেও আমি একেবারে নিশ্চিন্ত হতে পারলাম না। সত্যি কথা বলতে ওই মিনতি নামের মেয়েটার উপস্থিতি আর হঠাৎ করে অনুপস্থিতি আমার চিন্তা ভাবনাগুলোকে কেমন যেন তালগোল পাকিয়ে দিয়েছিল। তবে সেদিন সন্ধ্যায় পৃথ্বীরাজ ফিরে আসার পর যা ঘটল তারপর মেনে নিতেই হলো যে অনুমান ক্ষমতাই হোক বা দূরদর্শিতাই হোক, পৃথ্বীরাজের সে ক্ষমতা আমার থেকে বেশ কয়েক গুণ বেশিই রয়েছে। ঘড়িতে তখন বাজে বড়জোর সন্ধে 7:30। পৃথ্বীরাজ ফিরে এসেছে মিনিট 10 হয়েছে মাত্র। আমি আর পৃথ্বীরাজ আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম। হঠাৎ করেই রতনলাল এসে আমাদের বললে, বড়কর্তাবাবু আপনাদের ডাকছেন। এই সন্ধেবেলা জমিদারবাবু আমাদের ডেকে পাঠিয়েছেন শুনে আমরা তখনই ওনার ঘরে গেলাম। তবে এবার ওনার পড়ার ঘরে নয়, বসত বাড়ির ভেতরে ওনার শোবার ঘরে উনি তখন বিশ্রাম নিচ্ছিলেন। আর ওনার ঘরে বিহারীলাল বাবুকেও দেখলাম বেশ উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে। আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন জমিদার বাবু? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আপনাদের একটা কথা জানাবার প্রয়োজন ছিল। আপনাদের কোনো দোষ নেই, আমি গতকাল রাত্রে আপনাদের এখানে আসার জন্য বলেছি, তাই আপনারা এসেছেন। কিন্তু আমি এখন আপনাদের বলছি আপনারা আগামীকাল সকাল হলে বাড়ি ফিরে যান।
আমাকেও কালকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে প্রতাপগড় ফিরে যেতে হবে। আজ দুপুরে জানকীনাথ এসেছিল। ও বলল অনেক কাজ সেখানে বাকি পড়ে রয়েছে। আর এই সমস্ত ভূতের আনাগোনা এরকম বাগান বাড়িতে আকচার হয়েই থাকে। তাই আপনারা আর এই ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আপনারা বরং আগামীকাল সকাল হলে কলকাতা ফিরে যান। আমি জমিদারবাবুর কথা শুনে মনে মনে বেশ বিরক্তই হলাম। আমাদের সময়ের কোনো দাম আছে বলে উনি যেন মনেই করেন না। যখন ইচ্ছা হলো ডেকে পাঠালেন, আবার কোনো কারণ ছাড়াই বলছেন বাড়ি ফিরে যেতে। তবে ঘাড় কাত করে দেখলাম পৃথ্বীরাজ বরাবরের মতোই শান্ত। খুব মন দিয়ে ও খাবার মুখে পুরে চিবিয়ে চলেছে। আমার ব্যাপারটা দেখে খুব বিরক্তিসূচক মনে হলে আর থাকতে না পেরে জিজ্ঞেস করে বসলাম, কি গো পৃথ্বীরাজ, তুমি কিছু বলবে না? দেখো বন্ধু, আমাদের জমিদারবাবু নিজেই ডেকে আনিয়েছেন, আর এখন উনি নিজেই বলছেন তদন্ত করার কোনো প্রয়োজন নেই। তখন তো আমাদের কিছু আর বলা থাকতে পারে না, তাই না? আমরা আগামীকাল সকাল হলে কলকাতা ফিরে যাব। তবে হ্যাঁ জমিদারবাবু, একটা কথা জিজ্ঞেস করার ছিল। যদি অনুমতি দেন তাহলে জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনার হঠাৎ এই মত পরিবর্তনের কারণটা কি? না না, কোনো কারণ নেই। আমি নিজেই ভেবে দেখলাম এসব অবান্তর কাজে আপনাদের মতো ব্যস্ত মানুষদের সময় নষ্ট করানোটা উচিত নয়। আর তাছাড়া আমরাও তো আগামীকাল এখান থেকে চলেই যাচ্ছি। আপনারা এখানে একা একা থেকে আর কি বা করবেন? আর আজ বিকেলে একবার আমার ছেলে ফোন করেছিল, ওকে আপনাদের এখানে আসার কথা বলতে। ওই আমায় বললে এত সামান্য কারণে আপনাদের সময় নষ্ট না করাতে। আপনারা ব্যস্ত মানুষ, এভাবে আপনাদের মূল্যবান সময় নষ্ট হোক সেটা কোনোভাবেই ঠিক নয়। আপনার ছেলে মানে যিনি বিদেশে থাকেন, তাই তো? হ্যাঁ, আসলে আমাদের বয়স হয়ে গেছে, একরকম ওই আমাদের পরিবারের অভিভাবক। ওর মত না নিয়েই আমি আপনাদের ডেকেছিলাম, যেটা আমার ঠিক হয়নি। দেখলাম পৃথ্বীরাজ আর কোনো কথা না বাড়িয়ে নিজের খাবারে মনোনিবেশ করল। আর আমি ওর দিকে তাকিয়ে রয়েছি সেটা খেয়াল করে আমাকে বলল, ভাই খেয়ে নাও, আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আগামীকাল ভোরবেলা আমরা বের হয়ে যাব, কেমন? আরে না না, ভোরবেলা কেন বেরোবেন? সকালে জলখাবার সেরে আমরা না হয় একসাথেই বের হব, ওই বেলা 10টা নাগাদ। আপনারা তবে দুপুরের মধ্যেই কলকাতা পৌঁছে যাবেন। না জমিদার বাবু, সেটা সম্ভব নয়। আসলে আপনার ফোন পেয়ে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এসেছিলাম। আমাকে এবার সেই কাজটায় মনোনিবেশ করতে হবে, তাই অযথা আর এখানে সময় নষ্ট করব না। আপনি আমাদের জন্য চিন্তা করবেন না জমিদার বাবু। আপনি তো জানেন প্রয়োজন পড়লে নিজেদের সুরক্ষা আমরা নিজেরাই করে নিতে পারব। তবে আপনার চিন্তা মুক্তির জন্য বলতে পারি, আজ হয়তো সেই ভূতেরা আসবে না। আজ তাদের অন্য গুরুত্বপূর্ণ কাজ আছে। আমাদের খাবার ততক্ষণে সম্পূর্ণ হয়ে এসছিল, তাই দেখলাম পৃথ্বীরাজ আর কথা না বাড়িয়ে উঠে পড়ল। আমার খাওয়া তো আগেই হয়ে গিয়েছিল, তাই আমরা জমিদারবাবুর থেকে বিদায় নিয়ে নিজেদের ঘরের দিকে রওনা দিলাম। একটা বড় উঠোনের মতো জায়গা পার হয়ে তারপর অতিথিশালার ঘরগুলো। আমরা যখন সেদিকে এগিয়ে যাচ্ছি তখন আমি পৃথ্বীরাজকে না বলে আর পারলাম না, এই ব্যাপারটা কি হলো বলো তো? একদিন আগে যে মানুষটা এতটা গুরুত্ব দিয়ে ডেকে আনলে, 24টা ঘন্টা কাটার আগেই তার কাছে সমস্ত গুরুত্ব হাওয়ায় মিশে গেল। তুমি একটা ব্যাপার খেয়াল করোনি জটিলেশ্বর? জমিদারবাবু অত্যন্ত মানসিক চাপের মধ্যে রয়েছেন। খুব সম্ভবত আমাদের এখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য ওনার ওপর খুব বড় কোনো চাপ এসেছে, যে কথা উনি আমাদের বুঝতে দিতে না চাইলেও আমি সেটা ঠিকই বুঝতে পেরেছি। কি করে তুমি এটা বুঝলে? এই শীতের রাত্রেও রীতিমতো ঘেমে উঠছিলেন উনি কথা বলতে বলতে। তাছাড়া ঘন ঘন পা নাড়ানো এবং ওনার স্ত্রীর একটাও কথা না বলে প্রায় মূর্তির মতো বসে থাকা, হ্যাঁ সেই দিকটাতেই নির্দেশ করছে। এই চাপটা কে দিচ্ছে বলে তোমার মনে হয়? কে আবার? এই বাড়ির ভূত। তাহলে এই মুহূর্তে আমাদের কি করণীয়? চিন্তা করো না বন্ধু, এ বাড়ির ভূত বড়ই অদ্ভুত। আজ রাতে সে নিজেই আমাদের বলে দিয়ে যাবে আমাদের কি করতে হবে। আর তাছাড়া মিনতি বলেছে মেয়েটি, সে তো আছেই। পৃথ্বীরাজের কথায় হঠাৎ খেয়াল পড়ল, ঠিকই তো, সেই মেয়েটা তো বলেছে রাত্রি 12টার সময় মন্দিরের পিছনে যেতে। হাতের ঘড়িটা দেখলাম, তখন সময় রাত 9:20। কথা বলতে বলতে আমরা তখন আমাদের ঘরের দরজার কাছে পৌঁছে গিয়েছিলাম।
আমি আমার পকেট থেকে চাবিটা বের করে দরজাটা খুলতে যাব, ঠিক সেই সময় পৃথ্বীরাজ আমার হাতটা ধরে ফেলল। বুঝলাম ও আমাকে আমাদের দরজা খুলতে নিষেধ করছে। যদি খুব ভুল না করি তাহলে ঘরের ভেতরে তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আলমারির পাল্লা বন্ধ করার শব্দ পেলাম। একটু অপেক্ষা করে যাও, বেচারাকে আর অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলে কোনো লাভ নেই। পৃথ্বীরাজের কথা থেকে আমি বুঝতে পারলাম আমাদের ঘরে আবারও সেই গোপন দরজা দিয়ে কেউ একজন ঢুকেছে, আর পৃথ্বীরাজ তাকে তার কাজ সম্পূর্ণ করে চলে যাওয়ার জন্য সুযোগ দিতে চাইছে। মিনিট খানেক পর পৃথ্বীরাজ নিজেই বলল, নাও বন্ধু, এবার খোলো, সে চলে গেছে। দরজাটা খুলে ঘরে ঢুকে এসে দেখি আবারও সেই একই ঘটনা। তবে এবার আর আমার জ্যাকেট নয়, কারণ আমি সেটা নিয়ে গায়ে পরেই খেতে গিয়েছিলাম। তবে এবার আলমারি থেকে একটা জামা বের করে বিছানার ওপরে রাখা। তবে পৃথ্বীরাজ সেদিকে খেয়াল না করে দ্রুত পায়ে এগিয়ে গেল দেওয়ালের ওপরে সেই বড় আলমারিটার দিকে, আর আমাকে বলল, দেখো তো এবার কি বার্তা এসেছে। আমি দেখলাম এবারও সেই একই রকমভাবে একটা কাগজের চিরকুট বিছানার উপরে রাখা, আমার জামার নিচে। সেটা বের করে হাতে নিয়ে পড়লাম। তাতে লেখা আছে, ভূত দেখতে হলে রাত 11টার মধ্যে আসবেন, 12টায় অনেক দেরি হয়ে যাবে। আমি সে কথা পৃথ্বীরাজকে বলতেই ও বলে উঠল, বলো কি বন্ধু, তবে যে আমাদের হাতে আর বেশি সময় নেই। মাত্র 1 ঘন্টার মধ্যেই আমাদের সাথে ভূতের দেখা হতে চলেছে। এই কথা ভেবেই তো আমার মনে বেশ শিহরণ জাগছে। মাঝে মাঝে কি যে মজা করো না তুমি, তোমার কথা কিছুতেই বুঝতে পারি না আমি, জানো তো। আরে আমার কথা তুমি না হয় পরে বুঝবে, আগে এদিকে এসে এই আলমারিটার গঠন পদ্ধতিটা দেখো। একেবারে অ্যান্টিক জিনিস, ভূভারতে হাতে গোনা কয়েকটা পিসই হয়তো পাবে। আলমারির কাছে এগিয়ে গেলে পৃথ্বীরাজ আমাকে দেখালো কি অদ্ভুতভাবে সেই আলমারিটা দেওয়ালের ওপরে তৈরি করা হয়েছে, যার সামনের দিকের পাল্লাটা খুললে সেটা একটা আলমারি, আর আলমারির পিছনের দিকের দেয়ালে ঠিক একই রকমভাবে আরও একটা পাল্লা করা রয়েছে, যেটা খুললে বাড়ির ভিতরের দিকে একটা সুড়ঙ্গ পথ তৈরি হচ্ছে। তার মানে নিশ্চিতভাবে এই মিনতি এই পথেই আমাদের ঘরে যাতায়াত করছে। আর একটু আগেও সে এসেছিল, সে চিরকুটটা রেখে আবার এই পথেই ফিরে গেছে। আমরা সেই আলমারির রহস্য বোঝার চেষ্টা করতে করতেই আকাশ বাতাস কাঁপিয়ে একটা গুলির শব্দ শুনতে পেলাম। কি ব্যাপার বলো তো পৃথ্বীরাজ? কয়েক সেকেন্ডের মধ্যে পরপর দুটো গুলির শব্দে সম্পূর্ণ এলাকাটা যেন একেবারে কেঁপে উঠল। এমনিতেই শীতের রাত, তার মধ্যে ভয়ঙ্কর সেই গুলির শব্দগুলো যেন চারপাশ থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। আমি দেখলাম পৃথ্বীরাজ অত্যন্ত চিন্তিত হয়ে ওর নিজের জ্যাকেটের পকেটে রিভলভারটা আছে কিনা একবার পরীক্ষা করে নিয়েই ঘর থেকে বের হয়ে যেতে যাচ্ছিল। আর ঠিক তখনই ওই আলমারির পিছনের দিকে দেওয়ালে সামান্য টোকা দেওয়ার শব্দ শুনতে পেলাম। এই গোপন পথে আমাদের ঘরে আসার জন্য তোমার অনুমতি নেওয়ার কোনো কারণ আছে কি? এর আগেও তো আমাদের অনুপস্থিতিতে তুমি এই ঘরে আসা যাওয়া করেছো, তাই স্বাচ্ছন্দ্যে আসতে পারো। পৃথ্বীরাজের কথা শেষ হওয়ার পরেই সেই আলমারির দেওয়াল খুলে সেই মিনতি নামের মেয়েটি ঘরে ঢুকে আসে। বাবু, ওই শয়তানটা মনে হচ্ছে কর্তাবাবুকে শেষ করে দিল। আপনারা গুলির আওয়াজ শুনতে পাননি? পেয়েছি, ভেতরের বাড়িতে এই গুলিটা চালানো হয়েছে, কিন্তু তাদের জমিদার বাবুর কোনো বিপদ হয়েছে বলে মনে হয় না। এই কথা আপনি কি করে বললেন? ভেতরের বাড়ির দোতলায় বারান্দা বরাবর উঠে ডান দিকে গেলে একেবারে শেষ মাথায় পরপর জমিদার বাবুর শোয়ার এবং পড়ার ঘর। তবে গুলিটা চালানো হয়েছে বাম দিকের বারান্দার কোনো ঘর থেকে। ওইদিকে কে থাকে? দোতলায় বাদিকের বারান্দার ঘরগুলো সব বন্ধই থাকে, তবে ওর নিচে একতলার ঘরে আমাদের থাকার ব্যবস্থা। রতনলাল কাকা, বিহারীলাল কাকা সবাই একটা একটা করে ঘরে থাকে। আর তুমি? আমি নিচের ঘরে থাকি না, কর্তামার ঘরের পাশে একটা বিছানা পেতে আমি শুই। উনি ডাকলে আমি যাতে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতে পারি, সেজন্যই এই ব্যবস্থা। আচ্ছা পৃথ্বীরাজ, আমাদের এখন একবার গিয়ে দেখলে হয় না গুলিটা কার উদ্দেশ্যে চালানো হয়েছে? গুলি দুটো কারুর উদ্দেশ্যে চালানো হয়নি জটিলেশ্বর, ওগুলো হাওয়ায় চালানো হয়েছে, আর খুব সম্ভবত কাউকে ভয় পাওয়ার জন্য। আপনি নিশ্চিত? শুধু আমি নই, তুমিও নিশ্চিত।
গুলি দুটো যদি সত্যিই কারুর উদ্দেশ্যে চালানো হতো, তুমি সেখানে না গিয়ে আমাদের কাছে ছুটে আসতে না। না না, তা নয়। আমি আসলে আগে থেকেই এখানে ছুটে আসছিলাম। পথে আসার সময় গুলির শব্দগুলো শুনতে পাই। কিন্তু তোমার তো এই সময়তে রাধা মাধবের মন্দিরে থাকার কথা। তুমি যে তোমার পরবর্তী চিরকুটে 11টার সময় যেতে বললে। হ্যাঁ, মানে মানে আসলে তুমি আমাদের থেকে ঠিক কি লুকাতে চাইছো সেটা বলো তো। দেখো, আমি পরিষ্কার বুঝতে পারছি এই বাড়ির ভৌতিক উপদ্রব যে সম্পূর্ণ সাজানো, সেটা আর কেউ জানুক না জানুক তুমি জানো। কিন্তু এই বাড়ির লোকেদের সাথে কিভাবে বিপদ জড়িত, এটা আমি বুঝতে পারলেও নিশ্চিত হতে পারছি না। তবে তোমাকে একটা কথা বলতে পারি, তুমি যদি এদের সত্যি সেরকম কোনো বিপদ থেকে রক্ষা করতে চাও, তবে আমাকে সম্পূর্ণ ব্যাপারটা বলো। বাবু, এ বাড়ির প্রত্যেকটা লোক সত্যি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। তবে সেটা কোনো ভৌতিক কারণে নয়। এই বাড়িতে এমন কিছু একটা আছে যেটা নাকি অত্যন্ত মূল্যবান, আর সেটা হাতিয়ে নেওয়ার জন্য কিছু লোক এখন ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে উঠেছে। সে অতি মূল্যবান বস্তুটা যদি তারা হাতে না পায়, তাহলে তারা এই বাড়ির কাউকে রেয়াত করবে না। আর এই ভৌতিক উপদ্রবের আবহ তৈরি করে রাখা হয় এই কারণে, যাতে রাত্রে কেউ ঘরের বাইরে বের না হয়। তোমার কথা মতো সেই সক্রিয় চক্র সেই অতি মূল্যবান বস্তুটিকে খোঁজ করতে পারে। কি ঠিক বলছি তো? এবার আর মুখে কিছু না বললেও মাথা নেড়ে মিনতি বুঝিয়ে দেয় পৃথ্বীরাজের কথা একেবারে সঠিক। কিন্তু তুমি এ কথা কি করে জানলে? আমি দেখলাম পৃথ্বীরাজের প্রশ্নটা শুনে মেয়েটা কেমন যেন হকচকিয়ে গেল। তোমাকে এই কথা কে বলেছে? জমিদার বাবু? না দাদাবাবু, দাদাবাবু আমাকেই বলেছেন আমি যেন এই বাড়িতে থেকে সে মহামূল্যবান জিনিসটার খোঁজ করি। আর এখানে কি হচ্ছে না হচ্ছে সে কথা ওনাকে নিয়মিত জানাই। দাদাবাবু বলতে সে কে? নাকি কর্তাবাবুর ছেলে। জমিদার বাবুর ছেলে? কিন্তু সে তো এখন বিদেশে রয়েছে। না বাবু, বিদেশে নয়, দাদাবাবু এখন ভারতেই আছে, দিল্লিতে। তবে সে কথা আমি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, তার মানে আমাদের এখানে আসার খবর তুমি তোমার দাদাবাবুকে জানিয়েছো, আর সেই মতোই সে জমিদার বাবুকে ফোন করে বলেছে আমাদের এখান থেকে চলে যেতে, তাই তো? বাবু, দাদাবাবুকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে ওনার গোটা পরিবার কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। একটা কথা বলো তো মিনতি, তুমি কি তোমার দাদাবাবুর সমগ্র পরিবারের বিপদ নিয়ে চিন্তিত, নাকি শুধুমাত্র তোমার দাদাবাবুর? আর তোমার সাথে তোমার দাদাবাবুর সম্পর্কটা ঠিক কিরকম সেটা একটু বলবে? না না, সেরকম কোনো ব্যাপার নয় বাবু। আপনি যা ভাবছেন ঠিক সেরকম কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, আমি যা বোঝার বুঝে নিয়েছি। এবার বলো, কাদের থেকে এই বিপদের ভয় পাচ্ছ তুমি? ভূত মানে দুটো লোক, ওরা রোজ রাতে আসে, আর তখনই ওদের সঙ্গে করে আনা বড় যন্ত্র থেকে ওরা বিকট শব্দ তৈরি করে, যা দূর থেকে শুনে মনে হয় ভূতে আর্তনাদ করছে। সবাই ভয় পায়, কিন্তু আমি জানি ওগুলো ওই লোকগুলো তৈরি করে। ওগুলো আসল আওয়াজ নয়। ওই লোকগুলো কারা জানো? না বাবু, আমি জানি না। তারা এই বাড়ির লোক নয়, তবে দুজনের উচ্চতা বেশ কম। ওই যাকে বলে বেটে, দুজনের উচ্চতা ওই 5 ফুটের মধ্যেই হবে। কিন্তু রতনলাল যে বলেছিল তাদের বড় বড় পায়ের ছাপও দেখেছে, তাহলে ওই উচ্চতার মানুষের পায়ের ছাপ এত বড় হবে কি করে? বিশ্বাস করুন বাবু, রতন কাকা রাতে আফিং খেয়ে ঘুমোয়। নিজের চোখে উনি কিচ্ছু দেখেননি, সবটাই ওর বউ সরমা কাকিমা ওনাকে যেমন বলে উনিও সেই মতন সবাইকে বলে বেড়ান। আর পায়ের ছাপগুলো সব বড় বড় কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, সেটা আমি নিজেও খেয়াল করে দেখেছি। আচ্ছা, এবার একটা কথা বলো তো, ওই লোক দুটোর থেকে তুমি কি ধরনের বিপদের আশঙ্কা করছো? বাবু, ওই লোকগুলো বড় সাংঘাতিক। ওদের হাতে ভয়ঙ্কর ছুরি আমি দেখেছি, আর আজ তো গুলি চালানোর শব্দ আপনি নিজেই শুনেছেন। ওরা হয়তো আমাদের মানে ওই কর্তাবাবুদের পরিবারটাকে শেষ করে দেবে। চিন্তা করো না মিনতি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পরিবার মানে তোমার দাদাবাবুর পরিবার নিরাপদেই থাকবে। আর যাদের রক্ষা করার জন্য তুমি আছো, কোনো ভূত তাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু ওই গুলির শব্দ?
ভেবো না ওটা আমি করিয়েছি। পৃথ্বীরাজ এই কথা বলতেই দরজা দিয়ে পরিমলবাবু ঘরে ঢুকে এলেন। পরিমলবাবু আমাদের পূর্ব পরিচিত, প্রতাপগড় থানার অফিসার ইনচার্জ। আগেরবার উনি আমাদের অনেক সাহায্য করেছিলেন বটে। বুঝলাম এই বাগান বাড়িতে কিছু গণ্ডগোল আছে বুঝতে পারার পরেই পৃথ্বীরাজ পরিমলবাবুর সাথে যোগাযোগ করেছে, কারণ এই সমস্যার সমাধান করতে গেলে বাড়ির বাইরে থেকে সব কিছুর ওপর নজর রাখাটাও ভীষণ জরুরি ছিল। আসুন পরিমলবাবু, আমাদের পরিকল্পনা আংশিকভাবে সফল হয়েছে। আপনার করা গুলির আওয়াজ শুনে মিনতি আমাদের কাছে এসে ভূতের রহস্য মোটামুটি ফাঁস করেই দিয়েছে। এবার সেই বেঁটে লোক দুটোকে ধরতে পারলেই কাজ সম্পূর্ণ হবে। কিন্তু পৃথ্বীরাজ, গুলির শব্দ তো ওই শয়তান দুটোও শুনতে পেয়েছে, তাহলে ওরা কি আজ আর আসবে? কেন আসবে না? আর ওরা তো গুলির শব্দ শুনতে পায়নি। কি বলো মিনতি? লোকগুলোর এখানে আসার সময় এখনো হয়নি, সেটা তুমি ভালো করেই জানো। আর সেই কারণেই তুমি রাত্রি 12টার সময় আমাদের সেখানে নিয়ে যেতে চাইছিলে, তাই তো? না না, 12টা নয় পৃথ্বীরাজ, পরের চিরকুটটায় মিনতি তো রাত 11টার সময় বলেছিল আসতে। তাই বুঝি? তুমি আমাদের 11টার সময় আসতে বলেছিলে মিনতি? কই না তো, আমি তো 12টার সময় আসতে বলেছিলাম, 11টায় তো বলিনি। মিনতি আর পৃথ্বীরাজের কথা শুনে আমার মনে একটা গভীর সন্দেহ হলো। আমার দোস্তুর মতো মনে আছে পরের চিরকুটে আমাদের রাত্রি 11টার সময় রাধা মাধবের মন্দিরের পিছনে আসতে বলা হয়েছিল, আর সে কথা পৃথ্বীরাজকে জিজ্ঞাসা করতে যেতেই ও বলল, তোমার মনে সংশয় কিছুটা মিটিয়ে দিই জটিলেশ্বর। দুটো চিরকুট একই লোকের লেখা নয়। প্রথমের চিরকুটটি যদি ধরেও নিই মিনতি নিজেই লিখেছে, তাহলে দ্বিতীয় চিরকুটটি যে লিখেছে সে মিনতির হাতের লেখা যতটা সম্ভব নকল করতে সক্ষম হলেও সম্পূর্ণটা পারেনি। তাই আমার চোখে সে আগেই ধরা পড়ে গেছে। তবে এই ব্যাপারটা থেকে দুটো প্রশ্ন চিহ্ন তৈরি হয়। এক, দ্বিতীয় চিঠিটা যে লিখেছে সে খুব ভালো করেই জানে মিনতি আমাদের রাত্রি 12টার সময় ওখানে আসতে বলেছে, তাই সে যা কিছু করবে সেটার দায় মিনতির ওপরেই বর্তাবে। আর দ্বিতীয় প্রশ্ন, ওই তথাকথিত ভূত যদি রাত 12টার সময়ই আসে, তাহলে সে 11টার সময় আমাদের ডেকে পাঠালো কেন? এরকমও তো হতে পারে সে হয়তো 11টার সময় আমাদের কোনো ক্ষতি করার পরিকল্পনা করছিল, আর আমাদের সেখানে নিয়ে যাওয়ার কারণে সেই চক্রান্তের সঙ্গে মিনতির নামটাও জুড়ে দেওয়া যাবে। তাহলে সব দিক থেকেই তো তার রাস্তা পরিষ্কার, তাই না? কথাটা মন্দ বলনি বন্ধু, আমারও সেটাই মনে হচ্ছে। মিনতি যে ওই আলমারির পথে আমাদের ঘরে এসেছিল সেটা সে জানত, আর তাই আমরা খেতে গেলে সে আবারও এই পথে এসে দ্বিতীয় চিরকুটটা দিয়ে যায়। আমি যে এখানে আসছি সেটা আর কে জানবে? আমি এখানে আসার আগে কর্তা মায়ের পান সেজে দিচ্ছিলাম, তার মাঝেই টুক করে এখানে এসে কাগজটা রেখে গেছিলাম। কর্তামা মানে জমিদার বাবু স্ত্রী? হ্যাঁ, উনি জর্দা দিয়ে মিষ্টি পান খেতে খুব ভালোবাসেন, সেই জন্যই আমি ওনার পানের বাটায় সব সময় পান সেজে রেখে আসি। মোটামুটি আমি ব্যাপারটা আন্দাজ করতে পারছি। ঘড়িতে এখন সময় ঠিক 10:45। আমাকে একবার বেরোতে হবে। সে কি, এত রাতে একা একা কোথায় যাবে তুমি? তুমি ভুলে গেছো জটিলেশ্বর, কেউ আমাদের রাত্রি 11টার সময় রাধা মাধবের মন্দিরে যেতে বলেছে। আহা, তুমি তো বুঝতেই পারছো যে সেটা আদতে একটা ফাঁদ ছাড়া আর কিছু নয়। তাহলে তুমি নিজে থেকে সেখানে যেতে চাইছোই বা কেন? তার ওপর আবার জমিদার প্রতাপ নারায়ণ বাবু তো আমাদের আগেই বলে দিয়েছেন যে এ ব্যাপারে আর কোনো তদন্ত না করতে। তাহলে এই বাড়ির ভূতের রহস্য আবিষ্কার করে আমাদের কি লাভটা হবে শুনি? প্রশ্নটা লাভ লোকসানের নয় জটিলেশ্বর। একজন পেশাদারী গোয়েন্দা হিসেবে কোথাও কোনো রহস্য আছে জানতে পারার পরেও সেটা থেকে মুখ ফিরিয়ে আমি চলে যেতে পারি না। অন্তত সেটা সমাধান করার একটা প্রচেষ্টা আমাকে করতেই হবে। বাবু, এই বাড়ির সমস্ত আনাজ কানাজ আমি চিনি, আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি আপনাদের সাথে যেতে পারি। না না, পৃথ্বীরাজের সঙ্গে সবকটা অভিযানে যেমন আমিই যাই, এবারও আমিই যাব। বিপদের ভয় আমি কোনোদিনই পাই না, কিন্তু আগ বাড়িয়ে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে আমি চাই না বলেই সতর্ক করতে চাইছিলাম। কিন্তু পৃথ্বীরাজ যখন তার পরেও সেখানে যেতে আগ্রহী, তখন আমি ওর সঙ্গে যাব, আর কারো সেখানে যাওয়ার দরকার নেই। পরিস্থিতিটা আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো। যে আমাদের সেখানে ডেকেছে সে জানে আমরা দুজন সেখানে যাব, কিন্তু পরিস্থিতির বিচারে মিনতির সেখানে যাওয়াটা
তোমার থেকে বেশি প্রাসঙ্গিক নয় কি? এবার পৃথ্বীরাজকে না জিজ্ঞাসা করে পারলাম না। পরিস্থিতির বিচারে কি এই মেয়েটাকে এতটা বিশ্বাস করা উচিত হবে পৃথ্বীরাজ? তুমি আমার ওপরে বিশ্বাস করো, আমি আর মিনতি সেখানে যাচ্ছি। তুমি আর পরিমল বাবু দূর থেকে আমাদের ওপর লক্ষ্য রেখো। যদি আমাদের কোনো বিপদের সম্ভাবনা দেখো, সঙ্গে সঙ্গে পরিমল বাবুকে সাথে নিয়ে তুমি সেদিকে এগিয়ে যাবে, ঠিক আছে? আর আমি মিনতির ওপরে বিশ্বাস রাখলাম। এরপর যদি ঠকতে হয় তাহলে তাই হবে। এরপর আমার আর কোনো কথা বলার ছিল না। পৃথ্বীরাজ আর মিনতি নিজেদের প্রায় দুটো কালো কাপড়ে ঢেকে এগিয়ে গেল রাধা মাধবের মন্দিরের দিকে। আমি আর পরিমলবাবু দূর থেকে তাদের উপর নজর রাখতে লাগলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম আরেকজন মানুষ ওদের দিকে এগিয়ে আসছে। তার হাতের রিভলভারটা যে ওদের দিকে তাক করা, সেটা বুঝতে আমাদের অসুবিধা হলো না। আপনারা হয়তো ভাবছেন আগামীকাল সকালে তো আপনাদের চলে যাবার কথা, তাহলেও আমি আপনাদেরকে কেন এখন ডেকে আনিয়েছি একটা বিশেষ কারণে। আর আপনারা যদি আমার কথা না শোনেন তবে আপনাদের খুন করে নদীর চরে ফেলে রেখে এলেও কেউ খুঁজে পাবে না। আর এর কারণটা কি আপনি আন্দাজ করতে পারেন? তার কারণটা খুবই সহজ রত্নাবলী দেবী। আপনার আমার সাহায্যের প্রয়োজন। আপনি আপনার মুখের ওই সাউন্ড রেকর্ডারটা সরিয়ে রেখে স্বাভাবিক গলায় কথা বলতে পারেন, তাতে মনে হয় আপনারই ভালো হবে। আপনার আত্মবিশ্বাস দেখে বেশ অবাক লাগছে পৃথ্বীরাজবাবু। আপনি আমার বন্দুকের ডগায় দাঁড়িয়ে রয়েছেন, অথচ আপনি আমাকে শর্ত আরোপ করছেন। আমার আপনার থেকে কি সাহায্য প্রয়োজন হতে পারে? ওই যে অতি মূল্যবান বস্তুটি এই বাড়িতে নাকি লুকিয়ে রাখা আছে, সেটি মানে যেটার জন্য জমিদার বাবু নির্ধারিত দামের থেকে 3 লক্ষ টাকা বেশি দিয়ে এই বাড়িটা কিনেছেন, সেটা যে আপনার অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে সে কথা তো আমি জানি, তাই না? এই সমস্ত কি বলছেন আপনি? আমার বলা একটি কথাও যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবেন। আর আপনাকে তো আমি বললাম, আপনার স্বাভাবিক গলা চিনতে আমার অন্তত কোনো অসুবিধা হচ্ছে না। আপনি আপনার মাউথ পিসটা সরিয়ে স্বাভাবিক গলায় কথা বলুন। দেখুন, সাধারণ ভৌতিক উপদ্রব থেকে বাঁচার জন্য যে জমিদার বাবু আমাকে তলব করে আনেননি সেটা আমি খুব ভালো করেই জানি। তবে কিছুতেই না আসল প্রয়োজনটা কি সেটা বুঝতে পারছিলাম না। বারবার করে শুনছিলাম এই বাড়িতে নাকি মহামূল্যবান কিছু একটা লুকানো আছে। তখন হঠাৎ করেই আমার মনে হয় সেই বস্তুটা খোঁজার জন্যই এই ভৌতিক উপদ্রবের নাটক, আর তারপরেও ব্যর্থ হয়ে আমাকে এখানে তলব করে আনানো। আমি এখানে আসার আগে পরিমলবাবুকে আপনাদের ব্যাংকের গচ্ছিত সমস্ত টাকা পয়সার হিসাব আনতে বলেছিলাম, আর উনি সেগুলো সন্ধ্যায় আমার হাতে দিলে বুঝতে পারি আপনার ছেলের কারণে আপনার এখন অনেক টাকার প্রয়োজন। নানান অসৎ সঙ্গে পড়ে ছেলেটি বাজারে বেশ কয়েক লক্ষ টাকা ধার হয়ে গেছে, তাই তাকে টাকা পাঠাবার জন্য আপনার অনেক টাকার প্রয়োজন, তাই না? না, মানে আসলে খোকা যে এভাবে বিপথে চলে যাবে তা আমরা কিছুই বুঝতে পারিনি। আর এই মুহূর্তে খোকার কারণে আমি যথেষ্ট মানসিক উদ্বেগের মধ্যে রয়েছি। শুধু আপনি নন, আপনি জানেন কিনা জানি না, কিন্তু আপনি ছাড়া এ বাড়িতে আরও একজন মানুষ আছে যে আপনার সন্তানের কারণে যথেষ্ট মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে। কি মিনতি, ভুল বলছি না তো? দেখো, তোমার দাদাবাবু তোমার সঙ্গে কি করেছেন, তোমাদের মধ্যে সম্পর্কের গভীরতা ঠিক কতটা সে কথা আমি জানি না। তবে তোমাকে ছোট বোনের মতো একটাই পরামর্শ দেব, ভবিষ্যতের জন্য তুমি যে সিদ্ধান্তই নাও না কেন সব দিক বিচার বিবেচনা করেই তবে নিও। আমি দেখলাম সেই আততায়ীর হাতে ধরে থাকা রিভলভারটা ক্রমশ শিথিল হয়ে হাত থেকে খসে পড়ল। আমি আর পরিমলবাবু সঙ্গে সঙ্গে সেখানে ছুটে এগিয়ে গেলাম। সত্যি বলতে কি, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে এই সব কিছুর পিছনে আসল মস্তিষ্কটা স্বয়ং জমিদার বাবু স্ত্রী রত্নাবলী দেবীর হতে পারে। দেখুন পৃথ্বীরাজবাবু, আমি জানি আমার ছেলে মিনতির সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি করে ওকে ব্যবহার করেছে। আমি তার জন্য মিনতির কাছে ক্ষমা প্রার্থী। আর আমি কথা দিচ্ছি ওকে পুত্রবধূ হিসাবে আমি গ্রহণ করব। কিন্তু
এই মুহূর্তে আমার ছেলেকে রক্ষা করে বাড়ি ফিরিয়ে আনাটা খুব দরকার। যদি ওর পাওনাদারদের টাকা শোধ করতে না পারে তবে ওরা ওকে খুন না করে ছাড়বে না। আমি আমি আপনার দুটো পায়ে পড়ি পৃথ্বীরাজবাবু, আপনি আমাকে এই বাড়ির সেই গুপ্তধন খুঁজে দিন। ওটা ছাড়া আমার ছেলেকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এই বাড়িতে কোনো গুপ্তধন নেই রত্নাবলী দেবী। এমন কোনো গুরুত্বপূর্ণ অতি মূল্যবান বস্তু এই বাড়িতে নেই যা আমি আপনাকে খুঁজে দিতে পারি। মিথ্যে কথা। আমার ছেলে নিজের কানে শুনেছিল। যেদিন আমার স্বামী রমানাথ বাবুর কাছ থেকে শেষবারের জন্য এই বাড়ি কিনতে আসেন, সেদিন আমার ছেলে ওর সঙ্গে ছিল। তখন রমানাথ বাবুকেও বলতে শুনেছিল এই বাড়িতে, বিশেষ করে ওই রাধা মাধবের মন্দিরে এক অতি মূল্যবান বস্তু আছে। সেটা সেটা কোথায় গেল? সেটা আর কিছুই নয়, সেটি আসলে রাধা মাধবের সোনার বিগ্রহ। সেই নিলামে ব্যবসায়ীর থেকে যে অত্যন্ত কম দামে পেয়ে গিয়েছিলেন রমানাথবাবু, যে গল্প ওনার থেকে আপনার ছেলে আংশিক শুনেছিলেন, আমার ধারণা ওনার বলা ওই স্বপ্নাদেশের গল্প পুরোটাই সাজানো, ওনার মস্তিষ্ক প্রসূত। কিন্তু এই বাড়ি কেনার পরেই আপনার স্বামী জমিদার প্রতাপ নারায়ণ বাবু সেই রাধা মাধবের সোনার বিগ্রহ প্রতিস্থাপিত করেন এই রকম দেখতে পাথরের বিগ্রহের সাহায্যে। পরিমলবাবু ব্যাংক থেকে যা তথ্য এনেছেন তাতে উনি একটা পৃথক ভল্টে সোনার সেই রাধা মাধবের মূর্তি জমা রেখে এসেছেন। অতএব আপনার এই মূর্তি হাসিল করা আর সেই মূর্তি বিক্রি করে টাকা নিয়ে আপনার ছেলের অসৎ কাজে সাহায্য করার সম্পূর্ণ প্রচেষ্টাই এবারে জলে গেল। আপনি বুঝতে ভুল করছেন পৃথ্বীরাজবাবু। আমি কখনোই আমার ছেলের অসৎ কাজে ওকে সাহায্য করিনি। আমি চাই ও মিনতির সঙ্গে সুখে সংসার করুক। তবে বর্তমানে যে পরিস্থিতির মধ্যেও পড়ে রয়েছে তার থেকে তো ওকে উদ্ধার করতে হবে। না হলে আমাকে হয়তো আমার ছেলেকে চিরতরে হারাতে হবে, যেটা মা হিসাবে আমি মেনে নিতে পারবো না। এই হ্যাঁ গো, সবই তো বুঝলাম পৃথ্বীরাজ, কিন্তু তুমি এই ব্যাপারটা কি করে জানলে সেটা তো বললে না। এই ব্যাপারটা কিছুটা কাকতালীয় বলতে পারো। বিহারীলাল বাবু শেষ যে ম্যানুস্ক্রিপ্টটা লিখেছিলেন সেটা আমি জমিদার বাবুর পড়ার ঘরে দেখি দেরাজের ওপর। শুধুমাত্র জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর লেখার ধরনটা কেমন সেটা জানার জন্য ওই ম্যানুস্ক্রিপ্টটা সকালে ওনার ঘর থেকে হাত সাফাই করে এনেছিলাম। কারণ আমার প্রথম থেকেই মনে হয়েছিল এটা জমিদার বাবুর কোনো খামখেয়ালিপনা নয়। আসলে ওনার ছেলে কিভাবে নানান রকমের অপরাধ চক্রের মধ্যে জড়িয়ে পড়েছিলেন সেটাই ধারাবাহিকভাবে উনি লিখে রাখতেন। আর তারপর বিহারীলাল বাবু আরও একটি পাণ্ডুলিপি আমাকে পড়তে দিলে সেটা পড়েই আমি ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত হই। বলতে পারো অপরাধীর একটা ডায়েরি লেখার মতো ব্যাপারটা। বয়সজনিত কারণে স্নায়ুরোগে আক্রান্ত হওয়ায় নিজে হাতে লিখতে না পারার কারণে ওনার প্রয়োজন ছিল বিহারীলাল বাবুর, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন ছিল বিহারীলাল বাবুকে নিজের কাছে রাখা। কারণ উনি জানতেন রাধানাথ বাবুর বাড়িতে লুকানো অতি মূল্যবান জিনিসের খোঁজ জানেন একমাত্র বিহারীলালই। তার ছেলে একদিন না একদিন এই বিহারীলালের কাছে এসে পৌঁছবেই সেই দামি জিনিসটা হাতাবার জন্য। তাই বিহারীলাল বাবুকে একটা চাকরি দিয়ে উনি নিজের কাছে রেখে দেন, আর ওনার সাহায্যে নিজের ছেলের অপকর্মগুলো লিখে রাখেন। কিন্তু বিহারীলাল বাবু যাতে সেটা বুঝতে না পারে তাই একটা কাল্পনিক চরিত্র তৈরি করে তার আড়ালে চলতে থাকে লেখালেখি। আর তাই সেগুলোর প্রকাশ করার কোনো তাগিদই উনি দেখাননি। কিন্তু ওনার লেখা গল্পের চরিত্র যে ওনার নিজের ছেলে সেটা তুমি বুঝলে কি করে? সেই পাণ্ডুলিপির কয়েকটা পাতা উল্টালে তুমি নিজেও বুঝতে পারবে। সেখানে যেভাবে বাড়ি, রাধা মাধবের মন্দির এবং বাড়িতে ভৌতিক উপদ্রবের গল্প বলা হয়েছে সেটা পড়লে যে কেউ বুঝতে পারবে ওটা আসলে জমিদার বাবুর লিখে রাখা রোজনামচা ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু এটা করতে গিয়ে উনি একটা বিপদ করে ফেলেন। কিছু মনে করবেন না জমিদার বাবু, আপনি একজন সাহিত্য স্রষ্টা হিসেবে একেবারেই ব্যুৎপত্তি অর্জন করতে পারেননি। তাই আপনার বয়ান শুনে বিহারীলালবাবু খুব সহজেই বুঝে যায় আপনি যাবতীয় ঘটনা আপনার নিজের জীবন থেকে, বিশেষ করে আপনার ছেলের অপকর্ম থেকেই লিখছেন। আর সেই কারণেই হয়তো ও আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, যার হাত থেকে বাঁচার জন্য আপনি ওকে ভয় পাওয়াতে গিয়েছিলেন। কি ঠিক বলছি তো?
না হলে বিহারীলালের মতো বাধ্য কর্মচারীকে অন্তত বন্দুক চালিয়ে ভয় দেখাবার কোনো কারণ আমি দেখি না। সেটা আমার নির্দেশ মতো পরিমলবাবু হাওয়ায় চালিয়েছিলেন, যাতে করে আপনাদের সকলকে একটু ধোঁয়াশার মধ্যে রাখা যায়। তাছাড়া আপনার লাইব্রেরির দেওয়ালে যে দোলনা 303 বন্দুকটা ঝুলছিল, সেটা একবার গুলি চালানোর পর দ্বিতীয়বার লোড করে চালাতে বেশ কিছুটা সময় লাগার কথা। আর বাস্তবে দ্বিতীয় গুলিটার শব্দ এসেছিল প্রথম গুলিটার 20 সেকেন্ডের মধ্যে, যেটা আপনার ওই বন্দুক থেকে চালানো সম্ভব নয়। তার কারণ আপনার স্নায়ু ঘটিত রোগের কারণে যে হাত দিয়ে আপনি পেন ধরতে পারেন না, এই হাত দিয়েই আপনি বন্দুকে দ্বিতীয়বার কার্তুজ লোড করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি না। যাই হোক, বিহারীলাল বাবু এখন আমাদের ঘরেই আছেন, মানসিকভাবে বেশ বিপর্যস্ত। কাল সকালে আপনাদের এখানে কোনো ডাক্তার বাড়িতে আনিয়ে ওনাকে একবার দেখিয়ে নেবেন। আশা করছি আপনাদের বাড়ির এই রাধা মাধবের মূর্তির গল্প আমি কোথা থেকে জানলাম সেটা নিশ্চয়ই আপনার এখন আর জানতে কোনো অসুবিধা নেই, তাই তো? ব্যাপারটা সম্পূর্ণটাই তখন আমার কাছে পরিষ্কার। শেষ একটা প্রশ্ন তখনও করা বাকি ছিল, যেটার উত্তর পৃথ্বীরাজ নিজে থেকেই দিল। আর হ্যাঁ, রত্নাবলী দেবী, যে কাকতারুয়ার মতো দুটো অবয়বকে কালো পোশাক দিয়ে ঢেকে আপনি এ বাড়ির ভূত বানান, তাদের দিকটা একটু খেয়াল রাখবেন। ওই কাঠির মতো চেহারা আর মাথায় মাটির হাঁড়ি নিয়ে কুয়াশা ঢাকা রাতে ওরা ভূত সাজার অভিনয় করতে পারলেও আরেকটি কিছু ভালো ব্যবস্থা ওরা অন্তত আশা করতে পারে। হাজার হোক, জমিদার সূর্য প্রতাপ চৌধুরীর বাগান বাড়ির ভূত হিসাবে আরেকটু সম্মান ওরা আশা করতেই পারে। রাধা মাধবের মন্দিরের পেছনে ওই চোখ, নাক, মুখ আঁকা হাড়িগুলো এখনো পড়ে আছে। পরবর্তীকালে এরকম কোনো ভৌতিক ঘটনার অভিনয় করতে গেলে না, এই দিকটা একটু খেয়াল করে দেখবেন। আর হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনার এবারের ব্যাপারটা না বড়ই ঘেলো হয়ে গিয়েছে। আমার ঠিক তখনই মনে পড়ে গেল মন্দিরের পিছনে সত্যিই এরকম দুটো মাটির হাঁড়ি আমি দেখেছিলাম। তখন সেগুলোকে বাগান থেকে কাক বা অন্যান্য পাখি তাড়াবার কাজে ব্যবহার হওয়া কাকতাড়ুয়া বলেই মনে হলেও সেগুলোকে দিয়ে যে এরকম কাণ্ড ঘটানো যেতে পারে সেটা আমার মাথায় আসেনি। যাই হোক, আর অবশিষ্ট কিছু প্রশ্ন আমার মাথায় ছিল না। তখনকার মতো আমরা পরিমলবাবুর সাথে পুলিশ ভ্যানে করে থানায় চলে গেলাম। সাধারণ কিছু কাজ মিটিয়ে যখন আবার সেই বাগান বাড়ির অতিথিশালার ঘরে ফিরে এলাম, তখন রাত 3:30 প্রায়। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি বিছানার ওপর একটা কাগজের টুকরো রাখা। তবে এবার আর কোনো কিছু দিয়ে সেটাকে চাপা দিয়ে রাখা নয়, সরাসরি একটা কাঁচের পেপার ওয়েট দিয়ে সেটাকে রাখা হয়েছে যাতে উড়ে না যায়। আর সেটা হাতে নিয়ে দেখি তাতে ঠিক 2টি লাইন লেখা আছে। তবে এই প্রথমবারের জন্য তাতে লেখিকা নিজের নাম লিখেছেন। চিরকুটটায় লেখা, আপনারা আজ আমাকে যে স্বীকৃতি দিয়ে গেলেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। দাদা হিসাবে আপনারা আমার প্রণাম নেবেন। আপনাদের ভগ্নীসম মিনতি।